সবাইকে শুভ সন্ধ্যা। কি অবস্থা সবার? আজকে ক্লাসে পুনরায় তোমাদেরকে সবাইকে স্বাগতম। সবাই কি শুনতে পাচ্ছ? সাউন্ড কানেকশন ক্লিয়ার? সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? সাউন্ড কানেকশন ক্লিয়ার আছে কিনা সবকিছু আমাকে একটু কমেন্টসে জানাও। তো আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সমূহ আলোচনা করব সাধারণ জ্ঞানে। তো তোমরা যারা এখনো ক্লাসে জয়েন করো নাই, দ্রুততম সময়ের মাঝে ক্লাসে জয়েন করে ফেলো। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? সাউন্ড কানেকশন ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্টসে ফার্স্টে জানাবেন। আদাব ভাইয়া। তো তোমরা যারা এখনো ক্লাসে জয়েন করো নাই, দ্রুততম সময়ের মাঝে ক্লাসে জয়েন করে ফেলো। আজকে আমরা সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ কিছু অংশ নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আমাদের পরবর্তী নার্সিং পরীক্ষা থেকে শুরু করে যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো সেক্টর এবং বিশেষ করে জব সেক্টরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে যারা জয়েন করবেন তারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। তো তোমরা অনেকেই ক্লাসে জয়েন হচ্ছ, সবাইকে আদাব, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত ভালো। তো আজকে বিশেষ করে আপনাদের যদি রিপ্লাই ভালো পাই, তার মানে আরো অনেক ভালো কিছু হবে ক্লাসে। তো থ্যাংক ইউ সবাইকে। তো আপনাদের উদ্দেশ্যে একটু বলার চেষ্টা করি, আপনারা কে কোথা থেকে ক্লাসে জয়েন হচ্ছেন। অবশ্যই আপনার জেলা লিখবেন, পাশাপাশি আপনার উপজেলাটাও লিখতে পারেন, যে আমি বুঝতে পারবো যে বাংলাদেশের 64,000, বিশেষ করে 64 জেলা, 56,000 বর্গ মাইলে 64 জেলার সকল স্টুডেন্ট যেন আমার ক্লাসটা আজকে করতে পারে এবং আমার ইনফরমেশন গুলোকে যেন তাদের নিজেদের মাঝে প্রতিস্থাপন করতে পারে এবং বিভিন্ন পরীক্ষায় যেন সেটা অ্যাপ্লাই করতে পারে, বিশেষ করে নার্সিং পরীক্ষার জন্য। তো সবাইকে আমি আমার ক্লাস এবং আমার প্রতিষ্ঠান গার্ডিয়ান পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো তোমাদের উদ্দেশ্যে আবার একটু বলার চেষ্টা করছি, তোমরা কে কোথা থেকে ক্লাসে জয়েন করছো, তোমাদের অবশ্যই জেলা এবং তোমাদের স্থানটা আমাকে লিখে দাও, তার মানে আমি বুঝতে পারবো যে আপনারা ওই অঞ্চল থেকে ক্লাস করছেন। আছি আলহামদুলিল্লাহ ভালো, নরসিংদী থেকে। তো আপনাদের অবশ্যই আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাদের আজকে ক্লাসের রেসপন্স অনুযায়ী আসলে আমি পরবর্তী সময়টা কতটা ভালো থাকবো সেটা আমি আজকে দেখব। তো রাজশাহী থেকে তোমাদের কে কোথা থেকে ক্লাসে জয়েন করছো অবশ্যই তোমরা সেটা কমেন্টসে আমাকে জানাও। আর আরেকটি বিষয়, সকলের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে আমি একটু বলার চেষ্টা করছি, আমার ক্লাসটি সবাই ডান করে দাও, শেয়ার ডান। তার মানে শেয়ার ডান করে তারপরে আমাকে কমেন্টে জানাও যে শেয়ার ডান ভাইয়া। তার মানে আপনার পাশে যে বন্ধুটি আছে, আপনার পাশের বন্ধুটিও যেন আজকের ক্লাসটি করতে পারে, আজকের ক্লাস থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সে শিখতে পারে, সেটার জন্য হলেও আপনি আজকে আপনার ক্লাসটিকে শেয়ার করে দেন। তার মানে যারা কমেন্টস করছেন অবশ্যই তারা শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। আপনারা শেয়ার কমেন্ট করেন যে শেয়ার ডান, আর কোথা থেকে ক্লাস করছেন অবশ্যই আপনারা সেটা মেনশন করে দেন। নরসিংদী থেকে, বগুড়া, ওয়ালাইকুম আসসালাম, ফরিদপুর, বরিশাল, তারপর হচ্ছে চিটাগং, বরিশাল, বৃহত্তর ময়মনসিংহ দেখতে পাচ্ছি না, সমুদ্র পার দেখতে পাচ্ছি না, কক্সবাজার জেলা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা যারা ক্লাসে আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা কি শেয়ার লিখছেন? একজন লিখছেন শেয়ার ডান, তার মানে অবশ্যই আপনারা সবাই ক্লাসটিকে শেয়ার করে দেন, যেন আপনার টাইম লাইনে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি থেকে যায়। এই জন্য আপনি শেয়ার ডান লিখে দেন, পাশাপাশি আপনার পাশের বন্ধুটিও যেন দেখতে পাই, সেটার জন্য আপনি শেয়ার ডান লিখে দেন। তার মানে অবশ্যই আপনি শেয়ার করবেন।
তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে এখনো যারা তোমরা কোথা থেকে ক্লাস করছো সেটা এখনো যারা লিখো নয়, তোমরা দ্রুততম সময়ের মাঝে তোমাদের লোকেশনটা আমাকে শেয়ার করো। লোকেশনটা শেয়ার করলে কি হয়, তখন আমরা বিষয়টা জাজ করতে পারি যে আপনি অবশ্যই ওই অঞ্চল থেকেও নার্স হওয়ার জন্য ফাইট করছেন, তার মানে অবশ্যই আপনার জন্য অনেক বেশি শুভকামনা। তো আজকে আমরা সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার পূর্বে আমি একটু বলি, তোমরা যারা এখনো শেয়ার করো নাই দ্রুততম সময়ের মধ্যে শেয়ার করে দাও, আর পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ক্লাসে জয়েন করে ফেলো। আজকে সাধারণ জ্ঞানের যে অংশগুলো নিয়ে আজকে আমি কথা বলবো, সেই অংশগুলো হচ্ছে সাধারণ জ্ঞানের কোয়েশ্চন প্যাটার্নকে কিভাবে সহজ করা যায়, কিভাবে একটি প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্নকে একসাথে একত্রিত করা যায়, ওই বিষয়গুলো আজকে আমি ক্লাসে আলোচনা করব। তার মানে তোমরা যারা আজকের ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত যদি ক্লাসে থাকতে পারো, সাধারণ জ্ঞানের অনেক অনেক জটিল বিষয় আপনি সহজ ভাষায় বুঝতে পারবেন। তো আমি আবার একটু বলার চেষ্টা করছি, যেহেতু আমরা এখনই ক্লাস শুরু করব। কক্সবাজার শেয়ার ডান, তোমরা কে কোথা থেকে ক্লাস করছো অবশ্যই ওই লোকেশনটা লিখবা, আর তোমরা সকলেই শেয়ার করে শেয়ার ডান করে দাও। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই কমেন্টস করবা, ক্লাস ভালো না হলেও কমেন্টস করবা, তার মানে কমেন্টস এর কোনো বিকল্প নেই আপনাকে সঠিক ইনফরমেশন জানার জন্য। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি ফোকাস করব সেটা হচ্ছে নার্সিং অ্যান্ড জব। বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটি, নার্সিং এ যারা পরীক্ষা দিবেন, মেডিকেলে যারা পরীক্ষা দিবেন, ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবেন, যারা নার্সিং নিয়োগে পরীক্ষা দিবেন, বিশেষ করে যারা নার্সিং পরীক্ষা দিবেন, তাদের জন্য তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্লাস আজকের। তো আপনাদের উদ্দেশ্যে আবারও বলার চেষ্টা করছি, আপনারা এখনো যারা ক্লাস থেকে জয়েন করছেন দ্রুত সময়ের মধ্যে আমাকে একটু কমেন্টসে জানান। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করছি। আজকে আমরা যে সকল বিষয় নিয়ে ক্লাসে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বেশ কিছু প্রশ্ন আজকে আমরা সিলেক্ট করেছি, যে প্রশ্নগুলো বিগত সময়ে সবচেয়ে বেশি আমাদের পরীক্ষায় আসছে, এবং সেই কোয়েশ্চন প্যাটার্নটা যদি আজকে আমরা নিজেদের মাঝে অ্যাপ্লাই করতে পারি, অবশ্যই আমরা সেই প্রশ্ন অনেক ভালো করতে পারবো। তো সাধারণ জ্ঞানে চারটি বিষয়কে খুব ভালোভাবে মেনটেন করবেন। এক হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চন ভালো করে পড়বেন, বুঝে বুঝে পড়বেন, অর্গানাইজড ইনফরমেশন পড়বেন, তার মানে হচ্ছে গুছানো অবস্থায় পড়বেন, তারপর হচ্ছে আপনাকে কোয়েশ্চন প্যাটার্ন মেনটেন করে পড়বেন, আর সর্বশেষ হচ্ছে একটা প্রপার গাইডেন্সের মাঝে আবদ্ধ থাকবেন। তার মানে চারটি বিষয়কে যদি আপনি ভালোভাবে মেনটেন করেন, কোয়েশ্চন প্যাটার্ন, প্রিভিয়াস কোয়েশ্চন, অর্গানাইজড ইনফরমেশন, একটা প্রপার গাইডেন্স। তো আমরা গার্ডিয়ান পরিবার সবসময় প্রপার গাইডেন্সে বিলিভ করি। আজকে আমরা ক্লাস শুরু করি। থ্যাংক ইউ সবাইকে, সবাই শেয়ার করে দাও। এখনো যারা তোমরা কোথা থেকে ক্লাস করেছো সেটা আমাকে শেয়ার করো নাই, তোমরা দ্রুততম সময়ের মধ্যে সেটা লেখার চেষ্টা করো। আমরা সবার প্রথম যে প্রশ্নটিকে সিলেক্ট করেছি, সোমপুর বিহার কোন শাসনামলে তৈরি? সেন, পাল, গুপ্ত, মৌর্য। তোমাদের উদ্দেশ্যে আমি আবারও বলি, আপনারা সবাই অ্যান্সার করবেন, কেউ বসে থাকবেন না, তার মানে আমি জানবো যে আপনারা জানার চেষ্টা করছেন। অ্যান্সার কি হবে? এ বি সি ডি। আপনারা সবাই লিখেন, আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন জায়গাটা লিখবেন আর উত্তরটা করবেন। থ্যাংক ইউ সবাইকে। তো আপনারা সঠিক সঠিক অ্যান্সারটা জানতে চাই, সোমপুর বিহার কোন শাসন আমলে তৈরি? সেন, পাল, গুপ্ত, মৌর্য। অ্যান্সার দাও দ্রুত, সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ভুল হোক কোনো প্রবলেম নেই, আপনি আগে ট্রাই করেন, মাঝে মাঝে ট্রাই করতে হয়, আপনার উত্তরে ট্রাই করতে হয়। সবাই একটু দেখার চেষ্টা করো। অনেকে বি দিচ্ছ। তোমরা যারা ক্লাসে এখনো জয়েন করো নাই, ক্লাসে দ্রুততম সময়ের মাঝে ক্লাস জয়েন করে ফেলো। পাশাপাশি আমরা যে বিষয়গুলো দেখব সেই বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। বাংলাদেশের আজকের সবার প্রথম যে প্রশ্নে লিখলাম, সোমপুর বিহার কোন শাসনামলে তৈরি? সেন, পাল, গুপ্ত, মৌর্য। তার মানে আজকের সবার প্রথম যে জায়গা থেকে প্রশ্নটা সিলেক্ট করেছি, ইম্পর্টেন্ট ফেমাস হিস্ট্রিক্যাল সাইট ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের কিছু ফেমাস বা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদের একটি প্রশ্ন সিলেক্ট করেছি, যেটা একটা হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে সোমপুর বিহার। এই সোমপুর বিহারকে তোমার সবার প্রথমে যেটা জানতে হবে, এই সোমপুর বিহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন
আমরা আবারও একটু বলার চেষ্টা করছি। এই সোমপুর বিহারটা অপর নাম আমরা সবার প্রথমে একটু জানার চেষ্টা করি যে সোমপুর বিহারের অপর নাম আসলে কি। সোমপুর বিহারের অপর নাম হচ্ছে আমাদের পাহাড়পুর বিহার। যে পাহাড়পুর বিহার যে সময়ে নির্মাণ হয়েছে সেটা হচ্ছে আমাদের অন্যতম একটা সময়। ওই সময়টা কোন সময়কে নির্দেশ করে সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। সোমপুর বিহার হচ্ছে এমন একটি বিহার যার অপর নাম হচ্ছে পাহাড়পুর বিহার। আমরা জানার চেষ্টা করছি সোমপুর বিহারের অপর নাম হচ্ছে পাহাড়পুর বিহার। সোমপুর বিহারের অপর নাম কি? পাহাড়পুর বিহার। পাহাড়পুর বিহারের অপর নাম কি? সোমপুর বিহার। আপনারা এখনো অ্যান্সার করতে পারেন, উত্তর আমি শেষে বলবো উত্তর কিভাবে আমরা বের করব। সোমপুর বিহারকে বলা হয় পাহাড়পুর বিহার, পাহাড়পুর বিহারকে বলা হয় সোমপুর বিহার, যার অবস্থান হচ্ছে নওগাঁ জেলা। কোন জেলায়? নওগাঁ জেলার। আপনারা যারা নওগাঁয় আছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি নওগাঁ থেকে ক্লাস করছেন। নওগাঁ জেলার একটা উপজেলা হচ্ছে বদলগাছি। এই বদলগাছি উপজেলা হচ্ছে নওগাঁ জেলার। নওগাঁ জেলার বদলগাছি উপজেলার একটি গ্রামের নাম হচ্ছে সোমপুর বিহার বা পাহাড়পুর বিহার। তো পাহাড়পুর যদি একটি গ্রামের নাম হয়, ওই গ্রামে একটি স্থাপত্য শিল্প তৈরি করেছিলেন একজন শাসক, যে শাসকের নাম হচ্ছে পাল রাজা ধর্মপাল। পাল রাজা ধর্মপাল। এই ধর্মপাল ব্যক্তিটা পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিল। পাল বংশের দ্বিতীয় শাসক ছিল ধর্মপাল। তিনি যখন সাম্রাজ্যে ছিলেন তখন পাল বংশ সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিলেন। সেই সর্বোচ্চ শিখরে আরোহণ করার মাধ্যমে একটি স্থাপত্য শিল্পে শিক্ষা কেন্দ্র হিসেবে একটা ইতিহাসের স্বাক্ষরকারী একটা স্থাপত্য শিল্প তৈরি করে গিয়েছিলেন, যার নাম হচ্ছে সোমপুর বিহার, যেটা একটি বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত। কি বৌদ্ধ শিক্ষা? বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত। তো বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত সোমপুর বিহার অবস্থান হচ্ছে নওগাঁ জেলা। এটার অবস্থান হচ্ছে বদলগাছি উপজেলা, যার নির্মাতা হচ্ছে ধর্মপাল, পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, এবং এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম নিদর্শন। আমরা লক্ষ্য করছি ধর্মপাল যদি পাল বংশের প্রতিষ্ঠাতা হয়, তার মানে উত্তর যারা আপনারা পাল দিয়েছেন তাদের উত্তর সঠিক। তার মানে আপনাদেরকে উদ্দেশ্য করে আবার একটু বলার চেষ্টা করছি, যারা পাল বংশ দিয়েছ তাদের উত্তর সঠিক হয়েছে। কারণ হচ্ছে পাল শাসনামলে ধর্মপাল এই সোমপুর বিহারকে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা এখন যে বিষয়টা দেখব, একটা প্রশ্ন থেকে মিনিমাম 10টা প্রশ্ন কিভাবে পড়া যায়, এই 10টা প্রশ্ন জানলে আমার পরীক্ষার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং থাকবে। সো আমরা এখন একটু দেখার চেষ্টা করি। এই ধর্মপাল যখন এই বিহারটা আবিষ্কার করেন সেটাকে প্রায় বলা যায় 8ম শতাব্দীতে। তার মানে 8ম শতাব্দীতে একটি বিষয় আমাদের নজরে আসে, সেই বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পাল শাসনামলের যে গুরুত্বপূর্ণ স্থাপনা সোমপুর বিহার, যেটি 8ম শতাব্দীতে নির্মিত হয়েছিল, এবং তাকে যে ব্যক্তি প্রথম আবিষ্কার করেছিলেন, সোমপুর বিহারটাকে আবিষ্কার করেছিলেন যে ব্যক্তি বলেছিলেন এটার নাম সোমপুর বিহার, সেই ব্যক্তির নাম হচ্ছে আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম হচ্ছে এটাকে প্রথম আবিষ্কার করেছে আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম এটাকে প্রথম আবিষ্কার করেন সোমপুর বিহার হিসেবে। এটার সাল হচ্ছে 1879 সালে। 1879 সালে এটিকে প্রথম আবিষ্কার করেন। আমরা এই প্রশ্ন থেকে কতগুলো জানার চেষ্টা করছি। সোমপুর বিহার সবাই একটু জানার চেষ্টা করেন। আমরা একটি প্রশ্ন থেকে প্রায় 12+ প্রশ্ন জানার চেষ্টা করছি। সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। সোমপুর বিহারের অপর নাম হচ্ছে পাহাড়পুর বিহার। এই পাহাড়পুর একটি গ্রাম, যে গ্রামটির অবস্থান বদলগাছি উপজেলায়, আর সেই বদলগাছি উপজেলাটি হচ্ছে নওগাঁ জেলার। তার মানে নওগাঁ জেলায় কি অবস্থিত? পাহাড়পুর বিহার বা সোমপুর বিহার। যদি প্রশ্ন করা হয় এটার প্রতিষ্ঠাতাকে, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল, যিনি পাল বংশের সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় শাসক। যদি প্রশ্ন করা হয় এটি কোন সভ্যতার নির্দেশন, এটি বৌদ্ধ সভ্যতার নির্দেশন। এই সোমপুর বিহারকে আবিষ্কার হয়েছিল বা কত সালে, যদি একটা সালকে নির্ধারণ করা হয় সেটা হচ্ছে 1879 সালে। এটি প্রথম আবিষ্কার করেন আলেকজান্ডার কানিংহাম। এবং এই সোমপুর বিহারটা যখন নির্মিত হয়েছিল,
নির্মাণ করা হয়েছিল, সে নির্মাণের সালটা হচ্ছে অষ্টম শতকে। অষ্টম শতকে ধর্মপাল এই সোমপুর বিহারকে আবিষ্কার করেন। তার মানে আজকে আমরা এখানে 12টা প্রশ্নের মতো জানার চেষ্টা করলাম। বলেছিলাম পাহাড়পুর বা সোমপুর বিহার কোন শাসন আমলে তৈরি? উত্তর যারা তোমরা পাল বংশ দিয়েছো তাদের উত্তর কারেক্ট। তার মানে আপনাদেরকে সবাই এই প্রশ্ন থেকে 12 থেকে 10টা প্রশ্ন সবাই পারবেন কিনা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, যে ওই বিষয়গুলো সম্পর্কে আমরা মোটামুটি সবই পারবো। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, সবাই একটু ক্লিয়ার লিখে দাও যদি বুঝো। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমরা এটা রেখে দিয়েছি, আপনারা অনেকেই বুঝছেন যে হয়তো বুঝতে পারছেন। তোমরা জানো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত, ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হচ্ছে সোমপুর বিহার, যেটা 322তম, কততম? 322তম, 1985 সালে সেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। তোমাকে যদি প্রশ্ন করা হয় নিচের কোনটি বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত, নিচের কোনটি বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত, উত্তর হবে সোমপুর বিহার। কততম যদি প্রশ্ন করা হয়? 322তম ঐতিহ্য। তোমাকে যদি প্রশ্ন করা হয় কত সালে সেটি নির্মিত হয় বা কত সালে সেটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়? 1985 সালে। তার মানে আমরা প্রায় 14টা প্রশ্ন এখানে ইনক্লুড করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমাকে একটু ক্লিয়ার জানাও। আচ্ছা, থ্যাংক ইউ, ক্লিয়ার। তোমাদেরকে উদ্দেশ্যে আবার বলি, তোমরা যারা পরবর্তী ক্লাসে লাস্টে জয়েন করেছো তোমরা অবশ্যই তোমার ক্লাসটা কোন জায়গা থেকে করছো সেটা অবশ্যই আমাকে মেনশন করে দাও। আর তোমরা পরে যারা ক্লাসে অ্যাড করেছো সবাই ক্লাসটিকে শেয়ার করে দাও। আমরা পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। দানসাগর গ্রন্থের রচয়িতাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর দাও সবাই, একটু কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দানসাগর গ্রন্থের রচয়িতাকে? লক্ষণ সেন। দানসাগর গ্রন্থের রচয়িতাকে? দানসাগর গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর দাও। নাটোর জেলা। থ্যাংক ইউ। সবাই একটু কমেন্টসে জানাও। দানসাগর গ্রন্থের রচয়িতাকে? লক্ষণ সেন, কেশব সেন, বিজয় সেন, বল্লাল সেন? দ্রুত বলো। দানসাগর গ্রন্থের রচয়িতাকে? বেশি নিব। তোমরা যারা ডি দিচ্ছ, তোমরা অনেকে বি দিচ্ছ, বল্লাল সেন দিচ্ছ, সবাই অ্যান্সার করার চেষ্টা করো প্লিজ। আমরা আজকে এই প্রশ্ন থেকে অনেক কিছু জানবো। দানসাগর গ্রন্থের রচয়িতাকে? লক্ষণ সেন, কেশব সেন, বিজয় সেন, বল্লাল সেন? রাইট আনসার বলবো আগে আমরা অবশ্যই অবশ্যই ট্রাই করি, চেষ্টা করি। অপেক্ষা করেন। আমি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। যারা উত্তর বল্লাল সেন দিয়েছেন, উত্তর যারা বল্লাল সেন দিয়েছেন তাদের উত্তর কারেক্ট। কেন কারেক্ট আমি একটু বলার চেষ্টা করি। ইম্পর্টেন্ট হিস্ট্রিক্যাল টেক্সট, তার মানে হচ্ছে আমরা ইতিহাসের কিছু গ্রন্থ পাই যে গ্রন্থগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রাচীন বাংলার রাজবংশ সমূহের মাঝে সেন বংশ খুবই গুরুত্বপূর্ণ একটি বংশ হিসেবে পরিচিত। সেই সেন বংশের একজন গুরুত্বপূর্ণ শাসকের নাম হচ্ছে বল্লাল সেন। একজন গুরুত্বপূর্ণ শাসকের নাম হচ্ছে বল্লাল সেন। এই বল্লাল সেন ব্যক্তিটা পৃথিবীতে কিছু কাজ করে গিয়েছেন এই অঞ্চলে, যে কাজগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রতিনিয়ত প্রশ্ন আসে। তার মানে এই বল্লাল সেন তার গুরুত্বপূর্ণ কাজের মাঝে দুটি গ্রন্থ রচনা করেছেন। একটির নাম হচ্ছে দানসাগর।
একটির নাম হচ্ছে দান সাগর আর সেকেন্ডটির নাম হচ্ছে অদ্ভুত সাগর। দান সাগর এবং অদ্ভুত সাগর দুটি গ্রন্থ, ইতিহাসে দুটি গ্রন্থ খুবই সমধিক পরিচিত। সেন শাসন আমলের রাজা বল্লাল সেনের সময় তিনি দুটি গ্রন্থ রচনা করেছেন, একটি হচ্ছে দান সাগর আর একটি হচ্ছে অদ্ভুত সাগর। এই অদ্ভুত সাগর গ্রন্থ এবং দান সাগর গ্রন্থের যে টাইপ আছে, এটার প্রকৃতি যেটা আছে, ওই জায়গায় তো আমাদের প্রশ্ন আসে। যদি প্রশ্ন করা হয় দান সাগর কি ধরনের গ্রন্থ, দান সাগর অবশ্যই মেমোরি নিয়ে যে লেখা, সেই মেমোরিবল বিষয়গুলাই আমরা এখানে অন্তর্ভুক্ত পাই। স্মৃতিময় গ্রন্থ, মেমোরি মানেই হচ্ছে স্মৃতি, আর স্মৃতিময় বিষয়গুলো নিয়েই বল্লাল সেন একটি গ্রন্থ রচনা করেছিলেন, যাকে বলা হয় স্মৃতিময় গ্রন্থ দান সাগর। স্মৃতিময় গ্রন্থ দান সাগরের রচয়িতাকে, স্মৃতিময় গ্রন্থ দান সাগরের রচয়িতা হচ্ছে বল্লাল সেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় দান সাগর গ্রন্থের রচয়িতাকে, দান সাগর গ্রন্থের রচয়িতা বল্লাল সেন, এই দান সাগর কি ধরনের গ্রন্থ, দান সাগর হচ্ছে মেমোরিবল গ্রন্থ, মানে হচ্ছে মেমোরি নিয়ে লেখা স্মৃতিময় গ্রন্থ। যদি প্রশ্ন করা হয় স্মৃতিময় গ্রন্থ নিচের কোনটি, স্মৃতিময় গ্রন্থের নাম হচ্ছে দান সাগর। তার মানে অদ্ভুত সাগর কি, অদ্ভুত কথাটা শোনার সাথে সাথে মনে হচ্ছে সেটা একটি জ্যোতিষ গ্রন্থ, জ্যোতিষী জ্যোতিষী একটা মনোভাব আছে, তো এটাকে বলা হয় জ্যোতিষ গ্রন্থ। জ্যোতিষ গ্রন্থ অদ্ভুত সাগর, এই জ্যোতিষ গ্রন্থ অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা হচ্ছে বল্লাল সেন। তা দান সাগর হচ্ছে স্মৃতিময় গ্রন্থ, অদ্ভুত সাগর হচ্ছে জ্যোতিষ গ্রন্থ। এই দুটি গ্রন্থই রচনা করেছেন যে ব্যক্তি, তার নাম হচ্ছে বল্লাল সেন। আমরা লক্ষ্য করব ঢাকার প্রাচীনতম, ঢাকার সর্ববৃহৎ, বাংলাদেশের সর্ববৃহৎ যে ঢাকেশ্বরী মন্দির আছে, সেই ঢাকেশ্বরী মন্দিরও যে ব্যক্তিটা রচনা করেছেন, বা ঢাকেশ্বরী মন্দির যে ইতিহাসের সাথে সম্পৃক্ত করেছেন, যে তৈরি করেছেন, তার নামও হচ্ছে বল্লাল সেন। তার মানে ঢাকেশ্বরী মন্দির, আজকে ঢাকা শহরে যে ঢাকেশ্বরী মন্দির আছে, সেই ঢাকেশ্বরী মন্দিরে যে নির্মাতা, সেই ব্যক্তির নামও হচ্ছে বল্লাল সেন। তার মানে বললাম দান সাগর, অদ্ভুত সাগর, তারপর হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দির পড়ার পর আমরা দেখব একটা প্রথা ছিল, ওই সেন আমলের একটি গুরুত্বপূর্ণ প্রথা, যে প্রথা কি বলা হয় কৌলিন্য প্রথা। এই কৌলিন্য প্রথাটা তৎকালীন সময়ের ওই সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রথা ছিল। ওই প্রথায় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত ছিল, নামি দামি ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত ছিল, যাকে বলা হতো কৌলিন্য প্রথা। কৌলিন্য প্রথার জন্ম দিছে কে, কৌলিন্য প্রথার যে ব্যক্তিটা জন্ম দিয়েছেন, যে ব্যক্তি ইতিহাসে কৌলিন্য প্রথা চালু করেছিলেন, তার নামও হচ্ছে বল্লাল সেন। বল্লাল সেন থেকে আমরা 5টি বিষয় দেখার চেষ্টা করলাম। দান সাগর গ্রন্থের রচয়িতা, মেমোরি নিয়ে লেখা, অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা, জ্যোতিষ গ্রন্থ, ঢাকেশ্বরী মন্দির হচ্ছে বল্লাল সেনের তৈরি। যদি প্রশ্ন করা হয় কৌলিন্য প্রথা কে তৈরি করেছেন, কৌলিন্য প্রথা তৈরি করেছেন যে ব্যক্তি, তার নামও হচ্ছে বল্লাল সেন। একটা বিষয় আপনাদের ক্লাসের শুরুতে বলি, প্রশ্নটা যদি অন্যভাবে কনভার্ট হয়, যদি প্রশ্নটা আসে এরকম ভাবে, দান সাগর কোন সময়কালের সৃষ্টি, দান সাগর সেন শাসন আমলে তৈরি, কোন আমলে, সেন শাসন আমলে তৈরি। যদি অদ্ভুত সাগর কোন শাসন আমলে তৈরি, অদ্ভুত সাগর সেন শাসন আমলে তৈরি। ঢাকেশ্বরী মন্দির কোন শাসনের তৈরি, ঢাকেশ্বরী মন্দিরও সেন শাসনের তৈরি। যদি বলা হয় কৌলিন্য প্রথা কোন শাসনের তৈরি, কৌলিন্য প্রথাও সেন শাসনের তৈরি। যদি প্রশ্ন করা হয় এই গ্রন্থ দুটি কোন সময়ের সৃষ্টি, এই গ্রন্থ দুটি সেন শাসনের সৃষ্টি। আর যদি কোনো ব্যক্তিকে মেনশন করা হয়, কোনো শাসককে মেনশন করা হয়, সেই শাসকের নাম হবে বল্লাল সেন। আপনারা যারা বল্লাল সেন দিয়েছেন অবশ্যই এখানে উত্তর কারেক্ট। আজকের এই প্রশ্ন থেকে প্রায় আমরা 10+ প্রশ্ন জানার চেষ্টা করলাম। ইতিহাসের এই জায়গা থেকে আপনাদের যে কোনো জায়গায় প্রশ্ন আসার অবস্থান অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানান। থ্যাংক ইউ। তোমরা যদি ক্লিয়ার হও, সবাই যদি বুঝতে পারো, তাহলে মানে আমাকে একটু কমেন্টসে জানাও যে ভাইয়া ডান, ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছেন? আচ্ছা, সেন শাসন আমলের, থ্যাংক ইউ। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, তোমরা যারা বুঝতে পারছো আমাকে অবশ্যই কমেন্টসে জানাও। আর আরেকটি বিষয় বলি, আমরা প্রতিটা এমসিকিউ থেকে
10টা প্রশ্নকে বের করব মিনিমাম, যে 10টা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসার মতো। আর আরেকটি বিষয় একটু বলে দেই, তোমরা যারা লাস্টে ক্লাসে জয়েন করেছো তোমরা সবাই শেয়ার করে দাও আর লিখে দাও শেয়ার ডান। আর আরেকটি কাজ করো, তোমরা কে কোথা থেকে ক্লাসে জয়েন হচ্ছ অবশ্যই আমাকে সেই প্লেসটা লিখে দাও, আমি দেখতে চাই বাংলাদেশের সকল জায়গা থেকে আজকে ক্লাসটি করছো। গুরুত্বপূর্ণ উপজাতি মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব কি? সাংরাই, বিজু, বৈশাখ, ওয়ানগালা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনারা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন, যে পারবেন না সেও অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, একটু ট্রাই করেন যে আপনার লাকটা কতটুকু ফেভার করে। উত্তর দেন সবাই। গুরুত্বপূর্ণ উপজাতি মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব কি? সাংরাই, বিজু, বৈশাখ, ওয়ানগালা। ফ্রম ঢাকা, থ্যাংক ইউ। সিলেট, থ্যাংক ইউ। সিলেট থেকে ক্লাস নিয়ে আসলাম গতকাল, সুনামগঞ্জ। তো আপনারা যেখানে থাকবেন না কেন অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন যে আপনারা ওই জায়গা থেকে ক্লাস করছেন। থ্যাংক ইউ, চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। গুরুত্বপূর্ণ উপজাতি মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব কি? আপনারা সবাই এটা উত্তর করেন। আমি দেখতে পাচ্ছি আপনারা সঠিক অ্যান্সার করছেন অনেকেই, ভুল অ্যান্সার করছেন অনেকেই, সঠিক অ্যান্সার করার চেষ্টা করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ইম্পর্টেন্ট ইন্ডিজিনিয়াস ট্রাইবস অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের গুরুত্বপূর্ণ প্রজাতি উপজাতি, বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ উপজাতি যারা আছে, যারা আমাদের জনগোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, তারা উপজাতি সম্প্রদায়ের। তার মানে বাংলাদেশের যে উপজাতিগুলো আছে সেই বাংলাদেশের উপজাতিদের বিভিন্ন কালচারগুলো আমাদের পরীক্ষায় জনসংখ্যার অন্তর্ভুক্ত হিসেবে আমরা পেয়ে থাকি। সো উপজাতির যে অংশগুলো আছে সেই উপজাতির অংশগুলো আজকে আমরা একটু দেখার চেষ্টা করি। আজকে আমরা এমন একটি প্রশ্নকে সিলেক্ট করেছি, সেই প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ উপজাতি মারমা সম্প্রদায়ের উৎসব কি? তোমরা মারমাদেরকে যারা উত্তর সঠিক উত্তর সাংরাই দিয়েছ তাদের উত্তর কারেক্ট, যারা সাংরাই দিয়েছ তাদের কারেক্ট। এখন একটু বোঝার চেষ্টা করো যে ওই প্রশ্নটা আজকে আমরা কিভাবে আলোচনা করব। বাংলাদেশের উপজাতি থেকে সবার প্রথমে আমি বলার চেষ্টা করি, 4টা জায়গা থেকে প্রশ্ন আসে। কয়টা জায়গা? 4টা জায়গা। এই 4টা জায়গার সবার প্রথম হচ্ছে অবস্থান। কোন উপজাতি কোথায় বসবাস করে ওই প্লেসটাকে বলা হয় অবস্থান। তার মানে ওই অবস্থানটা হচ্ছে ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। যদি প্রশ্ন করা হয় উপজাতিদের উৎসব, উপজাতিদের উৎসব হচ্ছে সেকেন্ড পার্ট। এই সেকেন্ড উৎসবটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এই উৎসব থেকে উপজাতিদের প্রশ্ন আসে। 3 নাম্বার হচ্ছে উপজাতিদের ধর্ম ব্যবস্থা। কোন উপজাতির ধর্ম কি? ওই প্রশ্নটাও পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 4 নাম্বার হচ্ছে উপজাতিদের আরেকটি ডিমান্ডেবল প্লেস হচ্ছে তাদের পারিবারিক সমাজ ব্যবস্থা। তার মানে এই সমাজ ব্যবস্থাও হচ্ছে উপজাতিদের একটি প্রধান প্রশ্নের অন্যতম জায়গা। আমি তোমাদেরকে সবাইকে নরমালি বলার চেষ্টা করছি, উপজাতিদের এই 4টি বিষয় যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন, আপনি উপজাতি থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ পারবেন। তার মানে উপজাতি থেকে সকল পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে। আজকে যে জিনিসটি দিয়েছি, গুরুত্বপূর্ণ উপজাতি মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব কি, এই উৎসব থেকে আজকের প্রশ্নটা আসছে। যারা তোমরা সাংরাই দিয়েছো তাদের অ্যান্সার কারেক্ট। তোমরা যদি একটা বিষয় বোঝার চেষ্টা করো যে উপজাতিদের উৎসবগুলোকে আমরা একটা ট্রিক্সে অবলম্বন করি, ওই ট্রিক্সটা যদি আমরা সবাই অ্যাপ্লাই করতে পারি তার মানে আপনি পরীক্ষায় অবশ্যই 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 ভালো করতে পারবেন। শর্ট একটা বিষয় একটু দেখার চেষ্টা করো যে আসলে আমরা কোন বিষয়টা দেখার চেষ্টা করছি। সবাই একটা বিষয় দেখার চেষ্টা করো। বিষয় হচ্ছে আমি তোমাদেরকে ক্লাসে সবার প্রথমেই যে বিষয়টা দেখব, আমি একটা শব্দ লিখছি, সেই শব্দ হচ্ছে ত্রিমাছা। ত্রিমাছা ইকুয়াল টু বৈশাবী।
ত্রিমাছা ইকুয়াল টু বৈশাবী। তোমরা যারা সাংগ্রাই উত্তর দিয়েছো তাদের উত্তর কারেক্ট। আমরা ত্রিমাছা ইকুয়াল টু বৈশাবী এই শব্দটা দ্বারা আমরা গুরুত্বপূর্ণ তিনটি উপজাতি আছে যাদের প্রধান উৎসবকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। সবার আগেই বলি, এই যে অংশটা আছে এটা হচ্ছে উপজাতিদের নাম। এই অংশ যেটা আছে সেটা হচ্ছে উপজাতিদের উৎসবের নাম। তো আমরা উত্তরটা আমরা কিভাবে পাবো, সবাই তো ক্লাসে মনোযোগ দেন। আমরা এমন একটি সূত্রকে আজকে অ্যাপ্লাই করব যে সূত্রের মাধ্যমে তিনটা উপজাতিদের প্রধান উৎসব সম্পর্কে আমরা জানতে পারবো। এই ত্রি ভালোবাসবে বইকে। আমরা আগে একটু ট্রিক্সটা দেখি। ত্রি কাকে ভালোবাসবে? বইকে ভালোবাসবে। এই মা ভালোবাসবে শাকে। মা কাকে ভালোবাসবে? শাকে। এই চা ভালোবাসবে বিকে। তার মানে এটার সাথে এটা, এটার সাথে ওটা, এটার সাথে ওটা, একটার সাথে একটা কানেক্টেড। তার মানে এগুলা হচ্ছে উপজাতির নাম হবে, এগুলো হবে উৎসব। যদি প্রশ্ন করা হয় এই ত্রি মানে হচ্ছে ত্রিপুরা, ত্রি মানে কি? ত্রিপুরা। ত্রি যদি ত্রিপুরা হয় তা আমরা পড়ার চেষ্টা করলাম এই ত্রিপুরাদের প্রধান উৎসবের নাম কি। ত্রিপুরার সাথে মিলে যায় বই। এই ত্রিপুরার সাথে বই, বই হচ্ছে বৈশুক। বই মানে কি? বৈশুক। তার মানে এই ত্রিপুরাদের প্রধান উৎসবের নাম হচ্ছে বৈশুক, যেটা কিন্তু আমরা এখানে দেয়া আছে, কিন্তু এটার উত্তর কিন্তু আমরা পেয়েছি মারমা। তার মানে ত্রিপুরাদের প্রধান উৎসবের নাম কি? ত্রিপুরাদের প্রধান উৎসবের নাম হচ্ছে বৈশুক। ত্রি হচ্ছে বই, কাকে ভালোবাসবে? বইকে। বই হচ্ছে বৈশুক। বৈশুক কাদের উৎসব? ত্রিপুরাদের উৎসব। ত্রিপুরাদের প্রধান উৎসবের নাম কি? বৈশুক। কোয়েশ্চেন প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করবা। ত্রিপুরাদের প্রধান উৎসবের নাম হচ্ছে বৈশুক। বৈশুক কাদের উৎসব? ত্রিপুরাদের উৎসব। ত্রিপুরাদের প্রধান উৎসব কি? বৈশুক। এই যে মা, মা হচ্ছে মারমা। মা মানে কি? মারমা। মা হচ্ছে মারমা। তা মা কাকে ভালোবাসবে? এই শাকে। শা মানে কি? সাংরাই। শা মানে কি? সাংরাই। তো মারমাদের প্রধান উৎসবের নাম কি? সাংরাই। মারমাদের প্রধান উৎসবের নাম কি? সাংরাই। এই যে চা, চা ভালোবাসবে বিকে। চা কাকে ভালোবাসবে? বিকে। চা হচ্ছে চাকমা। চা মানে কি? চাকমা। চা হচ্ছে চাকমা। এই চাকমা কাকে ভালোবাসবে? চাকমা ভালোবাসবে বিকে। বি মানে কি? বিজু। বি মানে কি? বিজু। তো বিজু কাদের উৎসব? বিজু চাকমাদের উৎসব। সাংরাই কাদের উৎসব? মারমাদের উৎসব। বৈশাখ কাদের উৎসব? ত্রিপুরাদের উৎসব। তার মানে ত্রিমাছা ইকুয়াল টু বৈশাখী। এই শব্দ দুটি যদি আপনি মনে রাখতে পারেন, কোন উপজাতির উৎসব কি আপনি জীবনেও আর বলবেন না। তিনটা উপজাতির। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বৈশাখী। বৈশাখী, এই বৈশাখী তিনটা উপজাতিদের প্রধান উৎসবের একত্রে নাম বলা হয় বৈশাখী, যাকে বলা হয় উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয়, বাংলাদেশের উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় বৈশাখী। প্রধান তিনটি উপজাতির প্রধান উৎসবকে একত্রে বৈশাখী হিসেবে উপজাতি সম্প্রদায় পালন করে বর্ষবরণ অনুষ্ঠান। বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয়? বৈশাখী। ত্রি হচ্ছে ত্রিপুরা, প্রধান উৎসব বৈশাখ। মা হচ্ছে মারমা, প্রধান উৎসব সাংরাই। চা হচ্ছে চাকমা, প্রধান উৎসব হচ্ছে বিজু। তার মানে উল্টা প্রশ্ন আসতে পারে, আবার রেডিমেড প্রশ্ন আসতে পারে। তার মানে আপনাকে বুঝতে হবে ওই সূত্রটা যদি আপনি একবার অ্যাপ্লাই করতে পারেন, আপনাকে সেখান থেকে আর কেউ আটকাতে পারবে না। ওই তিনটা উপজাতির উৎসবের নাম কি? আশা করি ওই উৎসবগুলো বারবার আমাদের ঘুরে ফিরে আসে। তো আপনারা অবশ্যই পারবেন, আমি বিলিভ করি। তো আপনারা যদি প্রশ্নটা বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্টসে জানান এবং বলেন যে ওই জায়গাটা আমাদের জন্য ক্লিয়ার। আমাকে একটু কমেন্টসে জানাও। তোমরা সবাই যদি বুঝো তার মানে আমাকে একটু কমেন্টসে জানাও।
থ্যাংক ইউ। ভালো, তুমি আমাকে কমেন্টস করেছো, ভালো হয় না, তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ। মেঘলা আকাশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সমালোচনা করার জন্য। সমালোচনা করলে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে হলে যোগ্যতা লাগে। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে আমি পরবর্তী প্রশ্ন যেটাতে যাব সেটা হচ্ছে বাংলাদেশের আচ্ছা বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের লেখক কে? জয়নুল আবেদিন, হাশেম খান, আব্দুর রউফ, ডক্টর কামাল হোসেন। সবাই একটু দেখার চেষ্টা করো। বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের লেখক হচ্ছে জয়নুল আবেদিন, হাশেম খান, আব্দুর রউফ, ডক্টর কামাল হোসেন। তার মানে অবশ্যই এই প্রশ্নটার উত্তর আপনারা দিবেন, যে প্রশ্নটা আমরা খুব মন দিয়ে পড়ার চেষ্টা করব। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নকে বের করব, যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি পারফেক্ট। সঠিক উত্তর দেন। সঠিক অ্যান্সার দেন, ক্লাস করেন, সঠিক অ্যান্সার দেন। বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের লেখককে জয়নুল আবেদিন, হাশেম খান, আব্দুর রউফ, ডক্টর কামাল হোসেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, তোমরা কিন্তু অনেকে এটা গুলায় ফেলবা। তোমাদেরকে আবারও বলি, তোমরা যারা এখনো ক্লাসটি শেয়ার করো নাই, দ্রুততম সময়ের মধ্যে ক্লাসটা শেয়ার করে দাও। পাশাপাশি তোমরা কে কোথা থেকে ক্লাসে জয়েন করছো তোমরা অবশ্যই তোমাদের জায়গাটা মেনশন করে দাও, যেন আমি বুঝতে পারি তুমি ওই প্লেস থেকে ক্লাসে জয়েন করেছো। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গার্ডিয়ান পরিবারের পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি। যারা উত্তর দিয়েছো বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের লেখক আব্দুর রউফ, তাদের উত্তর কারেক্ট, তাদের উত্তর কারেক্ট। আপনারা যারা ক্লাসে উত্তর দিয়েছেন বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের লেখক হচ্ছে আব্দুর রউফ, তাদের উত্তর কারেক্ট। কেন কারেক্ট আমি একটু বলার চেষ্টা করি। তোমরা জানো যে বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের যে ব্যক্তিটা লিখেছেন তার নাম হচ্ছে আব্দুর রউফ। ইম্পর্টেন্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের গুরুত্বপূর্ণ সংবিধানের মাঝে বাংলাদেশের সংবিধান হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মাঝে বাংলাদেশের সংবিধানটা প্রথম যে ব্যক্তি লিখেছেন, লিখিত অবস্থায় যে ব্যক্তি ওইটাকে প্রণয়ন করেছেন, সেই লেখকের নাম হচ্ছে আব্দুর রউফ। আব্দুর রউফ হচ্ছে বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের লেখক। তার মানে এটা কিভাবে আসতে পারে? বাংলাদেশের হস্তলিখিত সংবিধান নর্মাল ছিল হচ্ছে 93 পাতা। 93 পাতা। তোমাকে যদি প্রশ্ন করা হয় হস্তলিখিত সংবিধান কয় পাতা, উত্তর হবে হস্তলিখিত সংবিধান 93 পাতা, নট পৃষ্ঠা। পাতা পৃষ্ঠা আলাদা বিষয়। হস্তলিখিত সংবিধান 93 পাতা। যদি প্রশ্ন করা হয় হস্তলিখিত সংবিধান 93 পাতা হলে আমরা যদি প্রশ্নটা এমন ভাবে করি, স্বাক্ষর সহ বা সাইন দেওয়া হয়েছিল স্বাক্ষর সহ মোট 108 পাতা। যখন স্বাক্ষর দেওয়া হয়েছিল তখন সেটা স্বাক্ষর সহ মোট 108 পাতা হয়ে যায়। তোমাকে যদি প্রশ্ন করা হয় হস্তলিখিত সংবিধান কয় পাতা, হস্তলিখিত সংবিধান 93 পাতা। স্বাক্ষর সহ হস্তলিখিত সংবিধান মোট কয় পাতা, স্বাক্ষর সহ হস্তলিখিত সংবিধান মোট 108 পাতা। যদি বলা হয় হস্তলিখিত সংবিধানটা কে লিখেছেন, হস্তলিখিত সংবিধানটা লিখেছেন যে ব্যক্তি তার নাম হচ্ছে আব্দুর রউফ। যদি বলা হয় কতজন ব্যক্তি
হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেছিল 108 পেজে 399 জন ব্যক্তি আমাদের হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেছিল। হস্তলিখিত সংবিধানে কতজন ব্যক্তি স্বাক্ষর করেছিল? হস্তলিখিত সংবিধানে 399 জন ব্যক্তি স্বাক্ষর করেছিল। যদি প্রশ্ন করা হয় হস্তলিখিত সংবিধান মোট কয় পাতা স্বাক্ষর সহ, মোট 108 পাতা। যদি প্রশ্নটা এমন ভাবে আসে হস্তলিখিত সংবিধান কয় পাতার, উত্তর হবে 93 পাতা। এই 93 পাতার যে ব্যক্তি লিখেছেন তার নাম হচ্ছে আব্দুর রউফ। আমরা লক্ষ্য করব এই যে একটা ক্লাস নিচ্ছি, যে ক্লাসের স্ট্রাকচারটা একজন ব্যক্তি নির্ধারণ করেছেন, তার মানে সংবিধানের যে স্ট্রাকচারটা আছে সেই সংবিধানের স্ট্রাকচার বা অঙ্গসজ্জা, অঙ্গসজ্জা মানে স্ট্রাকচার, সংবিধানের যে স্ট্রাকচারটা ছিল, যে স্ট্রাকচারটাকে বলা হয় অঙ্গসজ্জা। সেই অঙ্গসজ্জায় যে ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত ছিল তার নাম হচ্ছে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনের উত্তর তখনই হবে যদি প্রশ্ন করা হয় সংবিধানের অঙ্গসজ্জার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম কি। সংবিধানের অঙ্গসজ্জার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। এখন এই ব্যক্তিটাকে একজন ব্যক্তি সহায়তা করেছিল। কি করেছিল? সহায়তা করেছিল। যদি বলা হয় হস্তলিখিত সংবিধানের পাশাপাশি যদি বলা হয় বাংলাদেশের সংবিধানের অঙ্গসজ্জায় সহযোগী হিসেবে যে ব্যক্তিরা কাজ করেছিল তার নাম হচ্ছে শিল্পী হাশেম খান। সহায়তাকারী, অঙ্গসজ্জায় যে ব্যক্তি সহায়তা করেছিল তার নাম হচ্ছে হাশেম খান। আর অঙ্গসজ্জার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে জয়নুল আবেদিন। আর যে ব্যক্তি লিখেছিলেন তাকে বলা হয় লেখক, তার নাম হচ্ছে আব্দুর রউফ। আর ডক্টর কামাল হোসেন হচ্ছে বাংলাদেশের সংবিধানের রূপকার, জনক। আবার বলি সবাই, রূপকার, জনক, সভাপতি, চেয়ারম্যান। রূপকার, জনক, সভাপতি, চেয়ারম্যান, গণপরিষদে উত্থাপনকারী। গণপরিষদে উত্থাপনকারী, সংবিধানের জনক, রূপকার, চেয়ারম্যান, সভাপতি যে ব্যক্তি তার নাম হচ্ছে ডক্টর কামাল হোসেন। যদি বলা হয় আব্দুর রউফ কি? লেখক। হাশেম খান কি? অঙ্গসজ্জায় সহায়তাকারী। আর বাংলাদেশের অঙ্গসজ্জা যে স্ট্রাকচারটা করেছে বাংলাদেশের কনস্টিটিউশনের ক্ষেত্রে তার নাম হচ্ছে আব্দুর রউফ। আশা করি তোমরা সবাই হস্তলিখিত বিষয়টা ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো। এখানেও আমরা প্রায় 10+ প্রশ্ন সলভ করার চেষ্টা করেছি। তোমরা কি সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবা যে ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, আমরা ক্লাসের বিষয়গুলো একটু বাদ দেই। মেঘলা আকাশ আপু, আপনি যদি আরো কমেন্ট করেন কোনো প্রবলেম নেই, আমি সাদরে গ্রহণ করলাম। আর বাকিরা ওই বিষয়টা আমরা বাদ দিয়ে দিই। তোমাকে আবারও বললাম, নেলসন ম্যান্ডেলা বলে গেছেন সমালোচিত হতে হলে যোগ্যতা প্রয়োজন, আর সমালোচনা করলে যোগ্যতা লাগে না। তো আমাকে যদি কেউ সমালোচনা করে সেটাকে আমি সাদরে ভালোভাবে গ্রহণ করে নিই। ধন্যবাদ আপনাকে পুনরায়, এবং বাকি যারা ক্লাস করছেন তাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গার্ডিয়ান পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। জয়নুল আবেদিন হচ্ছে বাংলাদেশের সংবিধানের অঙ্গসজ্জার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। অঙ্গসজ্জার যে নিয়ন্ত্রণ করছে তার নাম হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। সবাইকে বুঝতে পারছেন? ওকে, তো আমি আবার একটু বলার চেষ্টা করছি। বাংলাদেশের সংবিধানের অঙ্গসজ্জা যে স্ট্রাকচারটা আছে, অঙ্গসজ্জা যে ডিজাইনটা আছে, ডিজাইনার ডিজাইনার ডিজাইনার, স্ট্রাকচারার স্ট্রাকচারার স্ট্রাকচারার, বাংলাদেশের সংবিধানের যে ডিজাইন করছে চারপাশে, ওই ব্যক্তির নাম হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। তাকে সহায়তা করেছে যে ব্যক্তি তার নাম হচ্ছে হাশেম খান। ভাইয়া বুঝতে পারছো? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তো আমি আবার একটু বলার চেষ্টা করছি, আপনারা যারা পরে ক্লাসে জয়েন করেছেন সবাই একটু ক্লাসটিকে শেয়ার করে দেন এবং আপনাদের নিজস্ব মতামতকে শেয়ার করেন। ভালো লাগলেও শেয়ার করবেন, খারাপ লাগলেও শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আমরা পরের যে প্রশ্নটাকে একটু জানবো, এর পূর্বে আমি একটু বলার চেষ্টা করি, আপনারা যারা এখনো ক্লাসটি শেয়ার করেন না শেয়ার করে দেন। পাশাপাশি কোথা থেকে ক্লাসে জয়েন করছেন অবশ্যই সেই জায়গাটাকে মেনশন করে দাও।
মুক্তিযুদ্ধের ব্যতিক্রম ধর্মী সেক্টর কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাইয়া, তোমরা সবাই একটু প্রশ্নটাকে ভালো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, খুবই ভালো একটা কোশ্চেন। তোমরা সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, দেখি কি হয়। সবাই অ্যান্সার করেন। তোমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করো। মুক্তিযুদ্ধের ব্যতিক্রম ধর্মী সেক্টর কোনটি? 1, 10, 5, 8। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই অ্যান্সার করার চেষ্টা করো। সবাই অ্যান্সার করেন, সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। তোমরা সবাই একটু অ্যান্সার করো, এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া, আমি খুব ভালো করে এটা পড়াবো, সবাই একটু দেখেন। আমি আবারও বলছি ভাইয়া, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যতিক্রমধর্মী সেক্টর কোনটা? থ্যাংক ইউ। দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে অংশটা আছে সেই অংশটা আমাদের সাধারণ জ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ থেকে মাস্ট কোয়েশ্চেন আসে এবং সেখান থেকে খুবই সেক্টর রিলেটেড প্রশ্নগুলো আসে। আমরা লিখছি মুক্তিযুদ্ধের ব্যতিক্রমধর্মী সেক্টর কোনটি। আপনারা যারা উত্তর করেছেন 10, তাদের উত্তর কারেক্ট। আর বাকিরা হতাশ হওয়ার কিছু নাই, আপনারা আগে অ্যান্সার করবেন, ভুল হতেই পারে, এখন আপনারা ট্রায়াল দেন, একটা সময় আপনি অবশ্যই পারবেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পুরো বাংলাদেশকে প্রায় 11টি সেক্টরে ভাগ করা হয়। কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে ভাগ করা হয়। সমগ্র বাংলাদেশকে প্রায় 11টি সেক্টরে ভাগ করা হয়। আর 11টি সেক্টরে যে ব্যক্তি ভাগ করেন তার নাম হচ্ছে এমএজি ওসমানী। এমএজি ওসমানী তাজউদ্দিন আহমেদের নির্দেশে পুরো বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করেন। আর যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সাব সেক্টর ছিল কয়টি? মহান মুক্তিযুদ্ধে সাব সেক্টর ছিল 64টি। মহান মুক্তিযুদ্ধে সাব সেক্টর ছিল কয়টি? 64টি। আর বাংলাদেশের টোটাল সেক্টর ছিল হচ্ছে 11টি। মহান মুক্তিযুদ্ধের সেক্টর কয়টি? মহান মুক্তিযুদ্ধের সেক্টর ছিল 11টি, আর সাব সেক্টর ছিল 64টি। 64টি হচ্ছে সাব সেক্টর, আর সেক্টর হচ্ছে 11টি। আপনাকে যদি প্রশ্ন করা হয় মুক্তিযুদ্ধকালীন সময়ে 1971 সালে বাংলাদেশের জেলা ছিল কয়টা? মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের জেলা ছিল 19টি জেলা ছিল। কয়টি জেলা ছিল? 19টি জেলা ছিল। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জেলা ছিল কয়টি? প্রশ্ন আসছে, মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের জেলা ছিল 19টি। আর যদি প্রশ্ন করা হয় সেক্টর ছিল কয়টি? 11টি। সাব সেক্টর ছিল কয়টি? 64টি। আর যদি বলা হয় ফোর্স ছিল কয়টি? এই ফোর্স ছিল হচ্ছে 3টি। ফোর্স ছিল কয়টি? 3টি। মহান মুক্তিযুদ্ধের সময় কয়টি ফোর্স ছিল? মহান মুক্তিযুদ্ধের সময় ফোর্স ছিল হচ্ছে 3টি। মহান মুক্তিযুদ্ধের সময় সেক্টর ছিল 11টি, সাব সেক্টর 64টি। মুক্তিযুদ্ধকালীন সময়ে জেলা ছিল 64টি নয়, মুক্তিযুদ্ধকালীন সময়ে জেলা ছিল 19টি। আর একটা প্রশ্ন সকল জায়গা আসে, মুক্তিযুদ্ধকালীন সময়ে জেলা আর বৃহত্তর জেলা এক না। বাংলাদেশে বৃহত্তর জেলা ছিল 17টি। বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি? 17টি। এই প্রতিটা প্রশ্ন পরীক্ষায় আসছে। আমি আবারও বলি, প্রতিটা প্রশ্ন পরীক্ষায় আসছে। বাংলাদেশের বৃহত্তর জেলা ছিল কয়টি? বাংলাদেশের বৃহত্তর জেলা ছিল 17টি। বৃহত্তর ময়মনসিংহ, বৃহত্তর সিলেট, বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর যশোর, এই জেলা এরকম এরকম টোটাল জেলা ছিল বাংলাদেশে 17টি। আর মুক্তিযুদ্ধের সময় 1971 সালে বাংলাদেশের জেলা ছিল 19টি।
আর পুরো বাংলাদেশকে ভাগ করা হয় 11টি সেক্টরে, আর সাব সেক্টর ছিল হচ্ছে 64টি, আর মুক্তিযুদ্ধের সময় ফোর্স গঠন করা হয়েছিল হচ্ছে টোটাল 3টি। আমরা লিখেছি মুক্তিযুদ্ধের ব্যতিক্রমধর্মী সেক্টর কোনটি? 11টি সেক্টরের মধ্যে এক্সেপশনাল সেক্টর হিসেবে যাকে আইডেন্টিফাই করা হয় সেটাই হচ্ছে 10 নম্বর সেক্টর। কেন? লাস্ট বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে, স্পেশাল বিসিএস, তার মানে এই প্রশ্নটা শুধু স্পেশাল বিসিএস নয়, মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ, নার্সিং এর জন্য গুরুত্বপূর্ণ, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো চাকরির জন্য গুরুত্বপূর্ণ, নিয়োগের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। তো এই 10 নং সেক্টর ছিল সেক্টর কমান্ডারহীন, কোন সেক্টর কমান্ডার ছিল না। যদি প্রশ্ন করা হয়, সবাই শুনো, সেক্টর কমান্ডারহীন, সেক্টর কমান্ডার নেই, কোন সেক্টর? 10 নম্বর সেক্টর। যদি প্রশ্ন করা হয় মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ছিল না, কোন সেক্টর? 10 নং সেক্টর। মুক্তিযুদ্ধের ব্যতিক্রমধর্মী সেক্টর কোনটা? 10 নং সেক্টর। মুক্তিযুদ্ধের এই 10 নং সেক্টরে বলা হয় সেক্টর কমান্ডার ছিল না, নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। যদি প্রশ্ন করা হয় মহান মুক্তিযুদ্ধে নৌ সেক্টর কোনটা, নৌবাহিনী যারা নিয়ন্ত্রণ ছিল, এই 10 নম্বর সেক্টরটা ছিল হচ্ছে নৌ সেক্টরের অধীন। কোন সেক্টর? নৌ সেক্টর। তার মানে নৌ সেক্টরের অধীনে ছিল মানেই আমাদের বঙ্গোপসাগর অঞ্চল যেটা আছে, বঙ্গোপসাগর অঞ্চল যেটা আছে, এই বঙ্গোপসাগর অঞ্চলটা আমাদের এই 10 নং এর মাঝেই পড়ে। বঙ্গোপসাগর যে এরিয়াটা আছে, সেই বঙ্গোপসাগরের এরিয়া বাংলাদেশের কত নং সেক্টরে ছিল? 10 নং সেক্টরে ছিল। ব্যতিক্রমধর্মী সেক্টর কোনটা? 10 নং। নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, কোন সেক্টর? 10 নং সেক্টর। এই 10 নং সেক্টরের একজন গুরুত্বপূর্ণ বীরশ্রেষ্ঠ ছিল, যার নাম হচ্ছে স্কোয়াড্রন লিডার রুহুল আমিন। এই স্কোয়াড্রন লিডার রুহুল আমিন, স্কোয়াড্রন লিডার রুহুল আমিন 10 নং সেক্টরে যুদ্ধ করেন। কত নং সেক্টরে? 10 নং সেক্টরে দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি ছিল। যদি প্রশ্ন করা হয় রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কত নং সেক্টরে যুদ্ধ করেন? 10 নং সেক্টরে যুদ্ধ করেন। নৌ সেক্টর কোনটা? 10 নং সেক্টর। ব্যতিক্রমধর্মী সেক্টর কোনটা? 10 নং সেক্টর। তার মানে এই সেক্টরটাকে নিয়ন্ত্রণ করত, 10 নং সেক্টরটাকে নিয়ন্ত্রণ করত একটি সেক্টর, যাকে বলা হয় 1 নং সেক্টর। 1 নং সেক্টরের নিয়ন্ত্রণাধীন সেক্টর ছিল 10 নং সেক্টর। তার মানে 10 নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। 10 নং সেক্টর সেক্টর কমান্ডারহীন। 10 নং সেক্টর নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। এই 10 নং সেক্টরটাকে একটা সেক্টর নিয়ন্ত্রণ করত, যাকে বলা হয় 1 নং সেক্টর। তো আপনারা যারা 10 নং সেক্টর দিয়েছেন ব্যতিক্রমধর্মী সেক্টর, তাদের উত্তর কারেক্ট। এই যে আমি কথাগুলো বললাম, এখানে প্রায় 13+ প্রশ্ন আলোচনা করেছি। কয়টা? 13+। আপনি শুধু একটা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, আপনি এখন 13টা প্রশ্নের উপরে জানেন যে ব্যতিক্রমধর্মী সেক্টরের যে কথাগুলো আমি বলার চেষ্টা করছি প্রতিটাই প্রশ্ন। আপনারা কি সবাই বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টসে জানান যে ভাইয়া জায়গাটা ক্লিয়ার। অবশ্যই জানাবেন যদি ক্লিয়ার থাকে, না হয় আমাকে বলবেন। সবাই একটু জানাও। সবাই কি ক্লিয়ার ভাইয়া? আমাকে একটু জানাও, কমেন্টসে জানাও, ক্লিয়ার থাকে বলো যে ভাইয়া ক্লিয়ার। সবাই কি ক্লাসে বুঝতেছেন? আমি আবার একটু কমেন্টস করা জানার চেষ্টা করি। ক্লাসে কি সবাই বুঝতেছেন? ক্লাসে কি কোনো বুঝতে প্রবলেম হচ্ছে? তাহলে আমাকে একটু কমেন্টসে বলো যে ভাইয়া বুঝতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। যারা বুঝতেছেন অবশ্যই প্রশ্ন করবেন। আবার আমি একটু বলার চেষ্টা করছি, আপনারা যারা ক্লাসে এখনো জয়েন করেন নাই, দ্রুততম সময়ের মাঝে ক্লাসে জয়েন করে ফেলেন, এবং এই ক্লাসটিকে স্মরণীয় রাখার জন্য আপনার টাইম লাইনে সবাই শেয়ার করে দেন এবং লিখে দেন শেয়ার ডান। আর যেখান থেকে ক্লাস করছেন এখনো যারা লিখেন নাই যে আমি ওই অঞ্চল থেকে ক্লাস করছি, তোমরা সবাই লিখে দাও ওই অঞ্চল থেকে ক্লাস করছো। থ্যাংক ইউ। আমরা পরবর্তী একটি প্রশ্নে যাচ্ছি। সেই প্রশ্নে যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করছি গার্ডিয়ান নার্সিং এর যে ভর্তি প্রোগ্রামটা আছে, সেই ভর্তি প্রোগ্রামে আসলে কি কি আছে একটু দেখার চেষ্টা করো। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে বিগত সালের সকল প্রশ্নের সমাধান, যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান আপনারা ওই অংশে পাবেন। কোন অংশে পাবেন?
এই যে আমি বললাম নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে বিগত সালে যত প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান আমাদের কাছে আছে, আপনারা সেটা পাবেন। প্রতিটি বিষয়ের বিষয়ভিত্তিক প্রশ্নের সমাধান এবং বিশ্লেষণ, প্রতিটি বিষয়ের প্রশ্ন বিশ্লেষণ এবং সমাধান আপনারা গার্ডিয়ান পরিবারে পাবেন। নার্সিং ভর্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী 1000 প্রশ্নের সমাধান, তার মানে হচ্ছে 100 না, প্রায় 10,000 প্রশ্নের সমাধান। তার মানে এই যে জায়গাটা আছে ওইটা কিন্তু অনেক বৃহৎ একটা জায়গা, অনেক প্রশ্ন। কত প্রশ্ন তুমি বুঝতে পারছো? 100 না, 1000 না, 10,000 প্রশ্নের সমাধান। তার মানে এই প্রশ্নগুলো নিয়ে আমরা কাজ করি। বিগত সকল নার্সিং মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার প্রায় 100 কমন বলা যায়। বিষয়ভিত্তিক প্রশ্নের পাশাপাশি প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট বিষয়ে আমরা আলোচনা করি। সাম্প্রতিক তত্ত্বের সর্বশেষ সংযোজন, এই বিষয়গুলো আমরা প্রতিটা লেকচার সেরে করার চেষ্টা করি, ক্লাসে আমরা আলোচনা করি, তো এই বিষয়গুলো আপনারা পাবেন। বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সাজেশন প্রদান, যাকে বলা হয় সর্বশেষ চোখ বোলানো সাজেশন, সেই বিষয়গুলো আমাদের দেওয়া আছে। তো আপনারা যারা ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি গাইড, গার্ডিয়ান নার্সিং ভর্তি প্রোগ্রামে যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, সর্বোচ্চ সহযোগিতা আপনারা পাবেন। ধন্যবাদ। হয়তো আপনারা একটু ভালোভাবে দেখে নেন। তার মানে পরবর্তী যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে ছিটমহল বেষ্টিত জেলা নয় নিচের কোনটি। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, সিলেট। তোমরা সবাই সঠিক অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করো, আমি আশা করি তোমরা সঠিক অ্যান্সারটা পারবা। থ্যাংক ইউ বই পাওয়ার জন্য। আপনারা একটু উত্তর দেন। ছিটমহল বেষ্টিত জেলা নয় নিচের কোনটি? লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, সিলেট। সবাই একটু অ্যান্সার করেন, সবাই, আমি দেখতে চাই সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন। তোমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। থ্যাংক ইউ। আমার শিডিউল গুলো করা থাকে আগে থেকে, যদি শিডিউল হয় কখনো তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। নিয়োগের অফলাইন ব্যাচে ক্লাস আমি নেই, অনলাইনে শুধু নেই না, টাইমিং মিলে না, যার জন্য টাইম কখন মিলবে অবশ্যই দেখা হবে ক্লাসে। আর অফলাইনে যদি আসেন আপনার সাথে নিয়োগের অফলাইন ক্লাসেও দেখা হবে। থ্যাংক ইউ। তোমরা যারা প্রশ্নের উত্তর দিয়েছ, বিশেষ করে তোমরা যারা উত্তর দিয়েছ সিলেট, বিশেষ করে সিলেট যারা উত্তর দিয়েছেন তাদের অ্যান্সার কারেক্ট। ধন্যবাদ সবাইকে। যারা ভুল অ্যান্সার করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তার মানে হচ্ছে ইম্পর্টেন্ট ইনক্লেভস বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, ইম্পর্টেন্ট ইনক্লেভস অফ বাংলাদেশ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ছিটমহল এবং বাংলাদেশের সাথে কানেক্টিভিটি আছে ভারতের গুরুত্বপূর্ণ ছিটমহল। এই ছিটমহল অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে স্বাধীন দেশের মাঝে অন্য একটি স্বাধীন দেশের কিছু অংশকে বলা হয় ছিটমহল। তো একটু বলার চেষ্টা করি যে ছিটমহল বেষ্টিত জেলা নয় কোনটা। তার মানে বাংলাদেশ এবং ভারতের মাঝে, তো তোমাদেরকে একটু বলার চেষ্টা করি, ভারতের মাঝে 51টি ছিটমহল ছিল। কয়টি ছিটমহল? 51টি ছিটমহল। 51টি ছিটমহল দুটা অঞ্চলে ছিল, একটা হচ্ছে কুচবিহার, একটা হচ্ছে জলপাইগুড়ি। একটা হচ্ছে কুচবিহার, একটা হচ্ছে জলপাইগুড়ি। এই কুচবিহারে হচ্ছে 47টি ছিল আর জলপাইগুড়িতে ছিল হচ্ছে 4টি। তো আমি একটু বলার চেষ্টা করি, ভারতের এরিয়ার মাঝে ছিল 51টি ছিটমহল দুটি অঞ্চলে ছিল পশ্চিমবঙ্গের। দুটি অঞ্চলের একটা অঞ্চলের নাম হচ্ছে কুচবিহার, আরেকটি অঞ্চলের নাম হচ্ছে জলপাইগুড়ি।
এই কুচবিহারে যে ছিটমহলগুলো ছিল সেই ছিটমহলগুলো ছিল প্রায় 47টি এবং জলপাইগুড়িতে ছিল হচ্ছে 4টি। তার মানে হচ্ছে ইম্পর্টেন্ট ইনক্লেভস বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, ইম্পর্টেন্ট ইনক্লেভস অফ বাংলাদেশ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে ছিটমহলগুলো আছে সেই ছিটমহলগুলো হচ্ছে আমাদের আজকের অংশেরও গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশের মাঝে যে ছিটমহলগুলো ছিল তার মাঝে ভারতের মাঝে ছিল 51টি, 51টা ছিটমহল ছিল দুটা অঞ্চলে, একটা হচ্ছে কুচবিহার 47টি ছিল, জলপাইগুড়িতে ছিল একটি। যদি প্রশ্ন করা হয় ভারতের কোন অঞ্চলে সবচেয়ে বেশি ছিটমহল ছিল, ভারতের কুচবিহারে সবচেয়ে বেশি ছিটমহল ছিল। ভারতের কোন অঞ্চলে কম ছিটমহল ছিল, ভারতের জলপাইগুড়িতে কম ছিটমহল ছিল। তার মানে হচ্ছে আমাকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের ছিটমহল ছিল কয়টি। বাংলাদেশের মাঝে ছিটমহল ছিল 111টি। কয়টি বলতো? 111টি। 111টি ছিটমহল বাংলাদেশের মাঝে ছিল। এই 111টি ছিটমহল ছিল টোটাল, আমাদের টোটাল 111টি ছিটমহল ছিল 4টি জেলায়। কয়টি জেলায়? এই 4টি জেলায় ছিল টোটাল ছিটমহল গুলো। বাংলাদেশের 111টি ছিটমহল, বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের ভিতরে 111টি ছিটমহল আছে, সেই 111টি ছিটমহল ছিল 4টি জেলায়। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি বাংলাদেশের ছিটমহল বেষ্টিত জেলা, নিচের কোনটি বাংলাদেশের ছিটমহল বেষ্টিত জেলা নয়। তার মানে ছিটমহল বেষ্টিত জেলা কোনটি, ছিটমহল বেষ্টিত জেলা নয় কোনটি। তো আমাকে চিন্তা করতে হবে কোন 4টি জেলায় বাংলাদেশের 111টি ছিটমহল ছিল। আমরা এমন একটি ট্রিক্স অবলম্বন করব, এমন একটা ছোট ওয়ার্ড অবলম্বন করব যেটার নাম হচ্ছে কুলাপনি। সবাই বলো কুলাপনি। কুলাপনি, এই কুলাপনি ওয়ার্ডটা যদি মাথায় রাখো তার মানে আপনি মাথায় রাখতে পারবেন বাংলাদেশের যে 4টি জেলায় 111টি ছিটমহল ছিল। এই যে কুলাপনি, কুড়িগ্রামের কুলাপনি যে কু আছে, এই কু হচ্ছে কুড়িগ্রাম। কু মানে কি? কুড়িগ্রাম। কু হচ্ছে কুড়িগ্রাম, তার মানে কুড়িগ্রাম ছিটমহল বেষ্টিত জেলা। এই যে লা, লা হচ্ছে লালমনিরহাট, লালমনিরহাট ছিটমহল বেষ্টিত জেলা। এই যে প, এই প হচ্ছে পঞ্চগড়। প মানে কি? পঞ্চগড়। প হচ্ছে পঞ্চগড়, পঞ্চগড়ও হচ্ছে ছিটমহল বেষ্টিত জেলা। এই যে নি, নি হচ্ছে নীলফামারী, নীলফামারী হচ্ছে ছিটমহল বেষ্টিত জেলা। তার মানে কুলাপনি প্রায় 4টি জেলায় 111টি ছিটমহলের অবস্থান ছিল। তার মানে কুলাপনি দ্বারা আপনি সেটাকে আইডেন্টিফাই করতে পারবেন। সাধারণ জ্ঞানে প্রতিটা জটিল বিষয় ট্রিক্সের মাধ্যমে আমরা যদি পড়তে পারি, আপনাকে কোনো এক্সামিনার কোশ্চেন করে আটকাতে পারবে না। যার জন্য যে বিষয়টাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নে অনেক বেশি স্মার্ট হতে হবে। তার মানে আপনি মেইন পরীক্ষার এক্সাম হলেও আপনি ওই প্রশ্নগুলোকে পারবেন। তার মানে এই কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী প্রায় 4টি জেলায় ছিটমহল ছিল। আজ এখানে প্রশ্ন আসছে ছিটমহল বেষ্টিত জেলা নয় নিচের কোনটি? ছিটমহল বেষ্টিত জেলা নয় হচ্ছে সিলেট। যারা সিলেটকে দিয়েছো, সিলেটে কোনো ছিটমহল ছিল না। আমরা একটি প্রশ্ন বের করতে পারি কোন জেলায় কয়টি ছিটমহল ছিল। এই যে কুড়িগ্রাম, কুড়িগ্রাম ছিল 12, কুড়িগ্রামে ছিল 12টি। কুড়িগ্রামের লালমনিরহাট, তার মানে লালমনিরহাট ছিল 59, আর এই কুড়িগ্রাম ছিল 12। কুড়িগ্রাম ছিল 12টি, লালমনিরহাট ছিল 59টি। 12, 59। এই পঞ্চগড় ছিল 36টি। পঞ্চগড়ে ছিল কয়টি? 36টি। এই পঞ্চগড়ের ছিটমহল ছিল 36টি, 36 ছিটমহল ছিল পঞ্চগড় জেলায়। আর লালমনিরহাটে ছিল 59, আর কুড়িগ্রামে ছিল 12, আর এই নীলফামারীতে ছিল মাত্র 4টি। মাত্র কয়টি? 4টি। তার মানে সবচেয়ে কম ছিটমহল ছিল কোন জেলায়? সবচেয়ে কম ছিটমহল ছিল নীলফামারী জেলায়। সবচেয়ে বেশি ছিল কোথায়? সবচেয়ে বেশি ছিল হচ্ছে লালমনিরহাটে, ভাই 59টা। তার মানে এই লালমনিরহাটের চারপাশে ছিটমহল ছিল, যার জন্য বলা হয় বাংলাদেশের ছিটমহল বেষ্টিত জেলা। যে জেলার চারপাশে ছিটমহল ছিল সেই জেলার নাম হচ্ছে লালমনিরহাট। আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা এখানে প্রায় 14+ প্রশ্ন জানার চেষ্টা করলাম একটা এমসিকিউ থেকে। আপনারা কি সবাই বুঝতে পারছেন ভাইয়া? মাথায় রাখতে পারবেন, মনে রাখতে পারবেন সবাই? আমাকে একটু কমেন্টসে জানান। কুলাপনি, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী 12, 59, 36, 4। সবাই ক্লিয়ার? আপনাকে একটু কমেন্টসে আমাকে জানান যে আপনারা সবকিছুই বুঝতে পেরেছেন, আপনারা পারবেন।
এখনো ক্লাসে যারা জয়েন করে নাই দ্রুততম সময়ের মাঝে ক্লাসে জয়েন করে ফেলো। আমরা অবশ্যই আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি যেগুলো আপনার পরীক্ষার জন্য অনেক বেশি কাজে আসবে। সো এখনো যারা ক্লাসে জয়েন করে নাই দ্রুততম সময়ের মাঝে ক্লাসে জয়েন করে ফেলো। থ্যাংক ইউ। নীলফামারীতে 4টি ছিল। সবাই কি শেয়ার করছেন ক্লাসটা? আপনার টাইমলাইনে কি রাখার জন্য ক্লাসটি শেয়ার করছেন? সবাই একটু জানান। আচ্ছা, ধন্যবাদ সবাইকে যারা ক্লাস করছো, যারা ক্লাস করছো না, পরবর্তীতে যারা জয়েন হয়েছে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিয়েভ পূর্ব ইউরোপের অন্তর্ভুক্ত কোন দেশের রাজধানী। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। কিয়েভ পূর্ব ইউরোপের অন্তর্ভুক্ত কোন দেশের রাজধানী? খুবই ডিমান্ডেবল একটা প্রশ্ন। তোমরা এটা সবাই অ্যান্সার করার চেষ্টা করো। কোশ্চেনটা তোমাদের কাছে অনেক হার্ড মনে হতে পারে, কঠিন মনে হতে পারে। তোমার পরীক্ষার এক্সাম হলে আপনি যদি কঠিন প্রশ্নের উত্তর দিতে পারেন বাকিদের থেকে অনেক দূর এগিয়ে যাবেন। তার মানে কঠিন প্রশ্নকে জানার চেষ্টা করবেন। সবচেয়ে বেশি সহজ বিষয় একবার দেখলেই নরমালি হয়ে যায়। তো যে প্রশ্নটি দিয়েছি, কিয়েভ পূর্ব ইউরোপের কোন দেশের রাজধানী, তার মানে রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, জর্জিয়া। সবাই একটু অ্যান্সার করেন প্লিজ, আমি জানতে চাই। সবাই অ্যান্সার করেন, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন। সবাই একটু কারেক্ট অ্যান্সার করার চেষ্টা করেন। আমি দেখবো যে আপনারা এই কঠিন প্রশ্নটা কি পারছেন কিনা। অনেকে এ দিচ্ছ, বি দিচ্ছ, সি দিচ্ছ, ডি দিচ্ছ। তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করো। অনেকে ইউক্রেন দিচ্ছ, সবাই একটু দেওয়ার চেষ্টা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিয়েভ পূর্ব ইউরোপের কোন দেশের রাজধানী? থ্যাংক ইউ। তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছ। ইম্পর্টেন্ট ক্যাপিটালস অ্যারাউন্ড অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ এমন একটি বিষয় দেখছি যে বিষয়টা হচ্ছে ক্যাপিটালস, রাজধানী। মানে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ কিছু দেশের রাজধানী পড়ব, যে রাজধানীগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। তোমরা হয়তো জানো যে আমাদের ওয়ার্ল্ডের মাঝে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ দেশ আছে যে দেশগুলোর রাজধানীটা অনেক গুরুত্বপূর্ণ, তারপরে মুদ্রাটা অনেক গুরুত্বপূর্ণ, এমন টাইপের অনেক প্রশ্ন আসতে পারে। তো আমরা এখন একটা প্রশ্ন দিছি, কে পূর্ব ইউরোপের অন্তর্ভুক্ত কোন দেশের রাজধানী? ওই প্রশ্নের উত্তরটা সবাই একটু দেওয়ার চেষ্টা করি। তার মানে আপনারা যারা অ্যান্সার দিয়েছেন ইউক্রেন, তাদের উত্তর সঠিক। যারা ভুলে রাশিয়া দিয়েছেন, রাশিয়ার সাথে তাদের যুদ্ধ হচ্ছে, যার জন্য আপনাদের তাদের অ্যান্সারটা ভুল হয়ে গেল, রাশিয়াটার অ্যান্সার না। তো একটু বোঝার চেষ্টা করেন, সবাই একটু বোঝার চেষ্টা করেন। কিয়েভ পূর্ব ইউরোপের অন্তর্ভুক্ত কোন দেশের রাজধানী? তো যারা ইউক্রেনকে দিয়েছেন তারা সঠিক উত্তর। তোমরা জানো যে ইউক্রেন এবং রাশিয়ার মাঝে যুদ্ধ হচ্ছে, যার জন্য যুদ্ধ বিধ্বস্ত এই দেশটা হওয়ার জন্য, বা যুদ্ধ হচ্ছে, বারবার যুদ্ধ লেগে যায়। সো এই দেশের রাজধানীটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো একটা দেশ যখন ফোকাসিং পয়েন্টে থাকে তখন সেই দেশের রাজধানী বা গুরুত্বপূর্ণ অঞ্চল পরীক্ষায় আসতে পারে। তো আমরা এমন একটি প্রশ্নকে আজকে সিলেক্ট করেছি যে প্রশ্ন থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নকে বের করব তোমার রাজধানী রিলেটেড। তো পূর্ব ইউরোপ, সবার আগে চিন্তা করতে হবে পূর্ব ইউরোপের দেশ কয়টা। টোটাল দেশ আমার জানা দরকার নাই, গুরুত্বপূর্ণ দেশ জানতে হবে। আমাদের জানতে হবে আফ্রিকার দেশ হচ্ছে 54টা, আর ইউরোপের দেশ হচ্ছে 48টা। ইউরোপের স্বাধীন দেশ, ইউরোপ মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 48। তো এশিয়ার যখন স্পেসিফিক কয়টা অঞ্চলে, কোন অঞ্চলে কয়টা দেশ আছে ভাইয়া, স্পেসিফিক সেটার উত্তর আসতে পারে। এর বাহিরে অন্য মহাদেশের স্পেসিফিক কোয়েশ্চেন গুলা কম আসে। অন্য মহাদেশের গুরুত্বপূর্ণ দেশ আছে ওই অঞ্চল দিয়ে। তো তোমরা একটু দেখার চেষ্টা করো, 48টা স্বাধীন দেশ আছে ইউরোপের, আর 54টা স্বাধীন দেশ আছে আফ্রিকার।
54টা স্বাধীন দেশ আছে কার? আফ্রিকার। আর বা এশিয়ার স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 44টা। এশিয়া মহাদেশের স্বাধীন দেশ কয়টা? 44টা স্বাধীন দেশ। ইউরোপ মহাদেশের কয়টা? 48টা। আফ্রিকার কয়টা? 54টা। তো আমরা এইগুলা আগেও তোমার পড়ার চেষ্টা করছি। তো একটু বিষয় একটু দেখার চেষ্টা করি, যেহেতু বলতেছি। ওশেনিয়া মহাদেশের হচ্ছে 14টা। ওশেনিয়ার কয়টা? 14টা। ওশেনিয়ার কয়টা? 14টা। ওশেনিয়া হচ্ছে 14টা। আমেরিকার দুইটা ভাগ, একটা উত্তর আমেরিকা, একটা দক্ষিণ আমেরিকা। তার মানে হচ্ছে উত্তর আমেরিকা হচ্ছে 23টা, দক্ষিণ আমেরিকা হচ্ছে 12টা। দক্ষিণ আমেরিকা কয়টা? 12টা। তো মানুষ বসবাস করে, পৃথিবীতে মানুষ বসবাস করে এমন মহাদেশ হচ্ছে 6টা। আর মানুষ বসবাস করতে পারে না, মানুষ বসবাস করে না এমন মহাদেশ হচ্ছে একটা। তার মানে টোটাল মহাদেশ হচ্ছে 7টা। টোটাল মহাদেশ কয়টা? 7টা। আগে বুঝতে হবে বিশ্বের মোট মহাদেশ হচ্ছে 7টি। আমি তুমি সবাই মানুষ যারা ক্লাস করছে, রোবট তো আর কেউ ক্লাস করছে না, তার মানে মানুষই আমরা ক্লাস করছি। আমরা যেমন মানুষ, মানুষ বসবাস করে এমন টোটাল মহাদেশ কয়টি? এমন টোটাল মহাদেশ হচ্ছে 6টা। আর মানুষ বসবাস করে না এমন মহাদেশ হচ্ছে একটি, যে মহাদেশের নাম হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। ছোট সময় থেকে আমরা একটা মহাদেশ সম্পর্কে জানি, অ্যান্টার্কটিকা মহাদেশ। প্রায় বরফ বরফ বরফ, তার মানে হচ্ছে প্রায় 80 থেকে 90 ভাগ বরফের অবস্থান হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশে। সেখানে কোনোভাবে মানুষ বসবাস করতে পারে না। 6টি মহাদেশে মানুষ বসবাস করে। আর এই 6টি মহাদেশের কয়টি করে স্বাধীন দেশ আছে আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের এশিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা 44টি, ইউরোপ মহাদেশে 48টি, আফ্রিকা মহাদেশে 54টি, আর উত্তর আমেরিকা 23টি, দক্ষিণ আমেরিকা হচ্ছে 12টি। এই টোটাল 1 2 3 4 5 6 6টা মহাদেশে মানুষ বসবাস করে। এর মাঝে ইউরোপের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে পূর্ব ইউরোপ। তো আমি যদি চিন্তা করি, এটা ইউরোপ মহাদেশ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ইউরোপের যে অঞ্চলটা আছে, এই পূর্ব অঞ্চলে গুরুত্বপূর্ণ কয়েকটা দেশ আছে। আমরা টোটাল দেশগুলো লাগবে না, আসে নাই কখনো, আসবে পূর্ব ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ কোনটা, বা পূর্ব ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ নয় কোনটা, বা পূর্ব ইউরোপের দেশটা আপনি যদি চিনতে পারেন, তার মানেই তো এই কিয়েভের উত্তরটা পারবেন। তার পূর্ব ইউরোপে যে গুরুত্বপূর্ণ দেশগুলো আছে, সকল দেশটাই গুরুত্বপূর্ণ দেশকে আমরা ছন্দের মাধ্যমে লেখার চেষ্টা করি। আপনারা দেখেন একটু ক্লাসটা। পূর্ব ইউরোপের যে দেশগুলো আছে, এই দেশগুলোকে আমি লিখলাম আজ, সারা, বেলায়, ঘুরব। লিখলাম আজ সারা বেলায় ঘুরব। তো ঘুরতে কে না পছন্দ করে ভাই? ঘুরতে আমরা সবাই পছন্দ করি। তার মানে হচ্ছে লিখলাম আজ সারা বেলায় ঘুরব। পূর্ব ইউরোপের যে গুরুত্বপূর্ণ দেশগুলো আছে, এই পূর্ব ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলোকে আমরা মনে রাখার জন্য একটা ছন্দ লিখলাম আজ সারা বেলায় ঘুরব। এটা তো মুখস্থ করার কিছু না, একটা শর্ট ট্রিক্স। আপনি গুরুত্বপূর্ণ দেশগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন, যেগুলো পূর্ব ইউরোপের দেশ। এই যে এই হচ্ছে আর্মেনিয়া, হচ্ছে আর্মেনিয়া, হচ্ছে আর্মেনিয়া, হচ্ছে আর্মেনিয়া। তো আমি আবার একটু বলার চেষ্টা করছি। হচ্ছে আর্মেনিয়া, পূর্ব ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ। এই পূর্ব ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে আর্মেনিয়া। আমি অলরেডি একটা বিষয় দেখার চেষ্টা করছি। হচ্ছে আর্মেনিয়া, আর্মেনিয়াকে আমরা একটু দেখার চেষ্টা করছি। আর আজের আর হচ্ছে জর্জিয়া, হচ্ছে জর্জিয়া। আজ সারা বেলায় ঘুরবো। হচ্ছে আর্মেনিয়া, মানে কি আর্মেনিয়া। আর হচ্ছে জর্জিয়া, মানে কি জর্জিয়া। তাহলে হচ্ছে আর্মেনিয়া, হচ্ছে জর্জিয়া। আজ সারা, এই হচ্ছে সাইপ্রাস, হচ্ছে সাইপ্রাস। এই রা হচ্ছে রাশিয়া, মানে কি রাশিয়া, মানে কি রাশিয়া। অলরেডি আমরা পূর্ব ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলোকে আইডেন্টিফাই করতেছি। আজ হচ্ছে আর্মেনিয়া, হচ্ছে জর্জিয়া, হচ্ছে সাইপ্রাস, হচ্ছে রাশিয়া। আজ সারা বেলায় ঘুরবো। বেলা, এই যে বেলা, এই বেলা হচ্ছে বেলারুশ, মানে কি বেলারুশ। আর এই যে বেলাই, ঘুরবো। আর হচ্ছে ইউক্রেন, হচ্ছে ইউক্রেন। তার মানে আজ হচ্ছে আর্মেনিয়া, হচ্ছে জর্জিয়া, হচ্ছে সাইপ্রাস, হচ্ছে রাশিয়া, বেলা হচ্ছে বেলারুশ। বেলা মানে কি
বেলারুশ, আর এই বেলাই ই হচ্ছে ইউক্রেন। তার মানে পূর্ব ইউরোপের গুরুত্বপূর্ণ দেশের নাম হচ্ছে ইউক্রেন। আর এই ইউক্রেনের যে রাজধানী আছে সেই রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। তাহলে কিয়েভ কোন দেশের রাজধানী? ইউক্রেনের রাজধানী। তো পূর্ব ইউরোপের দেশ কোনটা? ইউক্রেন। ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। তো আপনারা যারা কিয়েভ দিয়েছেন তাদের উত্তর সঠিক। তো আমরা এখানে প্রায় 14+ প্রশ্ন জানার চেষ্টা করছি। তো আপনারা যারা ক্লাসটা করছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নার্সিং গার্ডিয়ান পরিবারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আবারও একটু বলার চেষ্টা করছি, আপনারা সবাই ক্লাসে বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? কমেন্টসে একটু জানান যে আজ সারা বেলায় ঘুরবো। আপনি আজ সারা বেলায় না ঘুরে গুরুত্বপূর্ণ পূর্ব ইউরোপের দেশগুলোকে মনে রাখতে পারছেন একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে। কেমন লাগছে বলেন? সবাই আমাকে একটু কমেন্টসে জানাও যে ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার, কমেন্টস একটু আমাকে জানাও ক্লিয়ার। আচ্ছা থ্যাংক ইউ। আমরা প্রায় ক্লাসের সর্বশেষ অবস্থায় চলে আসছে, সবাই একটু ক্লাসে মনোযোগ দাও। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা, বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক সংগঠন ন্যাটোভুক্ত মুসলিম দেশ নিচের কোনটি? তুরস্ক, আলবেনিয়া, সুইডেন, ক প্লাস ক। সবাই উত্তর করো। সবাই উত্তর করার জন্য বলার চেষ্টা করছি, কারণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা একটু দেখার চেষ্টা করেন। বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক সংগঠন ন্যাটোভুক্ত মুসলিম দেশ নিচের কোনটি? সবাই একটু অ্যান্সার করেন। সবাই একটু অ্যান্সার করেন। থ্যাংক ইউ সবাই ক্লাস করার জন্য। আপনারা যারা এখনো ক্লাসে জয়েন করেন না, ক্লাসে জয়েন করেন সর্বশেষ মুহূর্ত। আর যারা এখনো আপনার অবস্থান কোথায় ক্লাস করছেন সেটা লিখেন নাই, কমেন্টসে জানিয়ে দেন। আর ক্লাসটি শেয়ার করে দেন, শেয়ার ডান। নেট যাদের প্রবলেম একটু ট্রাই করো ক্লাসটা করার। বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক সংগঠন ন্যাটোভুক্ত মুসলিম দেশ নিচের কোনটি? ইম্পর্টেন্ট অর্গানাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের গুরুত্বপূর্ণ সংগঠন পরিচিতির মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংগঠনের নাম হচ্ছে ন্যাটো। এই ন্যাটোভুক্ত মুসলিম দেশ কোনগুলা? তোমরা যারা কারেক্ট আছে এমন পর্যন্ত অ্যান্সার দিতে থাকো, আমি এটার উত্তর আমি তোমাদেরকে দিচ্ছি। ন্যাটো হচ্ছে এমন একটি সংগঠন, বিশ্বের সামরিক সংগঠন ন্যাটো। ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রেটি নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন সেটা হচ্ছে নেটো। তোমরা জানো নেটো একটি সামরিক সংগঠন। যদি প্রশ্ন আসে নিচের কোনটি সামরিক সংগঠন, উত্তর হবে নেটো। নেটো কি ধরনের সংগঠন? নেটো একটি সামরিক সংগঠন। এই নেটো মানে হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন একটি খুবই পাওয়ারফুল অর্গানাইজেশনের নাম। এই নেটোভুক্ত বর্তমান টোটাল দেশ হচ্ছে 32টি। বর্তমান টোটাল দেশ কয়টি? বর্তমান টোটাল দেশ হচ্ছে 32টি, যার সর্বশেষ দেশ নেটোভুক্ত সর্বশেষ দেশ হচ্ছে সুইডেন। নেটোভুক্ত সর্বশেষ দেশের নাম হচ্ছে সুইডেন। সুইডেন হচ্ছে 32তম সদস্য দেশ। আমি আবারও বলার চেষ্টা করছি, সামরিক সংগঠন নেটো। নেটোর সামরিক সংগঠন বিশ্বের গুরুত্বপূর্ণ ডিমান্ডেবল একটা সংগঠনের নাম হচ্ছে নেটো, যার মিনিং হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। এটার সর্বশেষ 32তম সদস্য দেশের নাম হচ্ছে সুইডেন। বর্তমান সদস্য দেশ হচ্ছে 32টি। আমরা লক্ষ্য করব এটি একটি সামরিক সংগঠন হওয়া সত্ত্বেও দুটা দেশ আছে, যে দুটা দেশ মুসলিম দেশ। প্রশ্ন আসবে নেটোভুক্ত মুসলিম দেশ কয়টি? নেটোভুক্ত মুসলিম দেশ হচ্ছে দুটা। নেটোভুক্ত মুসলিম দেশ কয়টি? নেটোভুক্ত মুসলিম দেশ হচ্ছে দুটি। দুটা দেশকে আমরা কিভাবে লিখলাম? দুটা দেশের নাম হচ্ছে তুরস্ক, আলবেনিয়া। তুরস্ক, আলবেনিয়া। তার মানে উত্তর যারা ডি দিয়েছো, ডি 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 ক প্লাস ক, তাদের উত্তর কারেক্ট। যারা ডি দিয়েছো তাদের উত্তর কারেক্ট, কারণ নেটোভুক্ত মুসলিম দেশ হচ্ছে দুটা, যেটাকে আমরা বললাম একটা
শব্দ দ্বারা মনে রাখলাম তুয়া। এই তুয়া শব্দ যদি মাথায় রাখো, নেটভুক্ত মুসলিম দেশ কয়টা? দুটা। নেটভুক্ত মুসলিম দেশ দুটা। আমরা লিখলাম তুয়া। তু হচ্ছে তুরস্ক, আ হচ্ছে আলবেনিয়া। তু হচ্ছে তুরস্ক, আ হচ্ছে আলবেনিয়া। নেটভুক্ত মুসলিম দেশ কয়টি? নেটভুক্ত মুসলিম দেশ হচ্ছে দুটা, একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে আলবেনিয়া। যদি প্রশ্ন করা হয় নেটভুক্ত মুসলিম দেশ কয়টি? দুটি। ক প্লাস ক, উত্তর যারা তুরস্ক আলবেনিয়া অ্যান্সার এটা দিয়েছে তাদের উত্তর কারেক্ট। আমরা 32তম সদস্য দেশকে পড়েছি সুইডেন। নেটোর সর্বশেষ সদস্য দেশ কোনটা? সুইডেন। এখন নেটোভুক্ত মুসলিম দেশ কয়টা? দুটা। তুরস্ক, তুরস্ক আলবেনিয়া। মনে রাখবা তুয়া, তুরস্ক আলবেনিয়া। আমরা পড়ি এই যে নেটোটা লিখলাম, এই নেটোর সদর দপ্তর অনেক বেশি গুরুত্বপূর্ণ। নেটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস। ব্রাসেলস, ব্রাসেলস বেলজিয়াম। ব্রাসেলস বেলজিয়াম। নেটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম। ব্রাসেলস বেলজিয়াম। নেটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম। নেটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম। ব্রাসেলস বেলজিয়াম। ব্রাসেলস বেলজিয়াম। নেটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। বারবার বলার অর্থ হচ্ছে আপনি যখন একটা পড়াকে বারবার পড়বেন আপনার পড়াটা অটো মুখস্থ হয়ে যাবে। বারবার যখন বলবেন অটো মুখস্থ হয়ে যাবে, আপনাকে আর খুঁজতে হবে না। ব্রাসেলস, ব্রাসেলস, ব্রাসেলস একটি শহর। বাংলাদেশের রাজধানী ঢাকা, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। বেলজিয়ামের রাজধানী কোথায়? ব্রাসেলস। এই ব্রাসেলস শহরে যে সংগঠনের সদর দপ্তর সেটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। তো আমরা যে প্রশ্নগুলো পড়লাম সেই প্রশ্নগুলো আমরা প্রায় 10+ প্রশ্ন পড়লাম, যে 10+ প্রশ্ন আমাদের সাধারণ জ্ঞানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। তোমরা যারা নেটভুক্ত মুসলিম, তোমরা কি সবাই বুঝতে পারছো? যদি বুঝতে পারো আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া ক্লিয়ার। আমরা প্রায় সর্বশেষ অবস্থায় আছি ক্লাসের। তোমরা যদি সবাই বুঝতে পারো তো আমাকে অবশ্যই একটু ক্লিয়ার জানাও, আমাকে একটু কমেন্টস করো যদি ক্লিয়ার থাকো। আলবেনিয়া মুসলিম দেশ, খুবই গুরুত্বপূর্ণ দেশ ভাইয়া। তোমরা সবাই কি বুঝতে পারছেন? আমাকে একটু কমেন্টসে জানান যে প্রশ্নটা ক্লিয়ার। কমেন্টসে জানাও ক্লিয়ার। আচ্ছা, বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদানের মুদ্রার নাম কি? পাউন্ড, দিনার, ইউরো, ডলার? সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালো করে উত্তরটা দেওয়ার চেষ্টা করেন। বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদানের মুদ্রার নাম কি? বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদানের মুদ্রার নাম পাউন্ড, দিনার, ইউরো, ডলার। পাউন্ড, দিনার, ইউরো, ডলার। আজকের ক্লাসের সর্বশেষ লাইন, আজকের ক্লাসের সর্বশেষ লাইন, বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদানের মুদ্রার নাম কি? উত্তর পাউন্ড, দিনার, ইউরো, ডলার। সবাই একটু উত্তর করো। থ্যাংক ইউ বোঝার জন্য। তোমরা সবাই যদি ক্লিয়ার থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে ক্লিয়ার। তোমরা সবাই আমাকে একটু কমেন্টে জানাও ক্লিয়ার। পাশাপাশি হচ্ছে আপনাদেরকে এখন যে প্রশ্নটা দিয়েছি সেটার উত্তর দেন। ধন্যবাদ ক্লিয়ার হওয়ার জন্য। বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদানের মুদ্রার নাম কি? ইম্পর্টেন্ট কারেন্সি অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের গুরুত্বপূর্ণ মুদ্রা পরিচিতি। অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের সেই বিষয়টা জানা প্রয়োজন। তো আমরা আজকে লিখার চেষ্টা করলাম বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদানের মুদ্রার নাম কি? সবাই একটু কমেন্টস করেন, উত্তর দেন, একটু ট্রাই করেন, একটু চেক দেন আপনার লাকটা কতটুকু ভালো, আপনার অ্যান্সার কি কারেক্ট হয় কিনা বা ভুল হয় কিনা, একটু ট্রায়াল দেন। আচ্ছা, পারো না জানি না, থ্যাংক ইউ। অ্যান্সার গুলো অনেক কিউট। তার মানে হচ্ছে পারলে অবশ্যই দিবেন, না পারলেও দিবেন। তার মানে আমি জানতে চাই তোমরা আসলে ভুল কতজন করতেছো এবং তোমরা সঠিক কতজন পাচ্ছ। মানে আমি হার্টটাকে জাস্ট একটু আইডেন্টিফাই করি। এ অনেকে দিচ্ছ, অনেকের অ্যান্সার কিন্তু কারেক্ট হচ্ছে ভাইয়া। তোমরা যারা অনেকে অ্যান্সার দিচ্ছ না, অনেকের অ্যান্সার কিন্তু কারেক্ট হচ্ছে, মানে ভুল হচ্ছে না। তো আমি আগেই বললাম ইম্পর্টেন্ট কারেন্সি অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের নবীনতম 195তম স্বাধীন দেশের নাম হচ্ছে দক্ষিণ সুদান। বিশ্বের 195তম, বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 195টি। 195তম যে দেশ, স্বাধীন দেশ, তার নাম হচ্ছে দক্ষিণ সুদান, যাকে বলা হয় সাউথ সুদান। দক্ষিণ সুদানের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই দক্ষিণ সুদানের যে মুদ্রাটা আছে এই মুদ্রার নাম কি? এর প্রশ্ন আছে পাউন্ড, দিনার, ইউরো, ডলার। বিশ্বের নবীনতম রাষ্ট্রের নাম কি? বিশ্বের নবীনতম রাষ্ট্রের নাম দক্ষিণ সুদান। বিশ্ব 195তম স্বাধীন দেশের নাম কি? দক্ষিণ সুদান।
তার মানে আমাকে চিন্তা করতে হবে এই দক্ষিণ সুদান 195তম স্বাধীন দেশ এবং এর মুদ্রাটা আসলে কি। যারা উত্তর দিয়েছো পাউন্ড পাউন্ড পাউন্ড, তাদের উত্তর কারেক্ট। বাকি যাদের দিছো অন্যটা, এদের উত্তরটা কারেক্ট হয়নি, সরি, ধন্যবাদ। তারপরে আপনারা সঠিকভাবে জানার জন্য কমেন্টস করছেন, যার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা কমেন্টস করেছেন সঠিক উত্তর জানার জন্য। কিন্তু আজকে থেকে জানবেন দক্ষিণ সুদানের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। আমাকে জানা দরকার আসলে পাউন্ড কোন কোন দেশ অ্যাপ্লাই করে। আজকের ক্লাসের সর্বশেষ লাইন, যে সকল দেশের মুদ্রার নাম পাউন্ড, যে সকল দেশের মুদ্রার নাম পাউন্ড, এই সকল দেশকে আমরা একটা ট্রিক্স অবলম্বন করব, একটা জাস্ট টেকনিক অবলম্বন করব। সেই টেকনিকটি একটু বলার চেষ্টা করি। ইউকেলেস, ইউকেলেস একটা অর্ড, ইউকেলেস। ইউকেলেস শব্দটা বা একটা লাইনকে মনে রাখবা, যে সকল দেশের মুদ্রার নাম পাউন্ড। এটা আবার কিন্তু আবার খাওয়ার পাউন্ড না, 1 পাউন্ড 2 পাউন্ড 3 পাউন্ড 4 পাউন্ড কেক না রে ভাই। এটা হচ্ছে একটা মুদ্রার নাম, কারেন্সির নাম, ইম্পর্টেন্ট কারেন্সি অফ দ্য ওয়ার্ল্ড। এটা কোনো কেকের সাথে সম্পৃক্ত না, এটা হচ্ছে একটা কারেন্সির সাথে সম্পৃক্ত। বাংলাদেশের কারেন্সি হচ্ছে টাকা। কেউ যদি বলে যে তোমাকে আমি 1 পাউন্ড কেক দিব, টাকা দাও, না না হবে না। পাউন্ড হচ্ছে একটা কারেন্সির নাম, কারেন্সির নাম হচ্ছে পাউন্ড। যে সকল দেশের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। ইউকেলেস, ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য। ইউনাইটেড কিংডম মানে কি? যুক্তরাজ্য। ইউনাইটেড কিংডম মানে হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাজ্য। যুক্তরাজ্যের মুদ্রার নাম, ইংল্যান্ডের মুদ্রার নাম, ব্রিটেনের মুদ্রার নাম কি? একসাথে বলো, পাউন্ড পাউন্ড পাউন্ড। এই যে এল, এল হচ্ছে লেবানন, লেবানন 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 লেবানন। এল হচ্ছে লেবানন। ই হচ্ছে ইজিপ্ট, ই হচ্ছে ইজিপ্ট। ইজিপ্ট মানে কি? ইজিপ্টের বাংলা হচ্ছে যে দেশকে মিন করা হয়, বলো মিশর, মিশর মিশর মিশর। ইজিপ্ট ইজিপ্ট ইজিপ্ট। ইজিপ্টের মুদ্রার নাম কি? পাউন্ড। মিশরের মুদ্রার নাম কি? পাউন্ড। যদি প্রশ্ন করা হয় এস মানে কি? এস মানে হচ্ছে সিরিয়া, এস হচ্ছে সিরিয়া, এস হচ্ছে সিরিয়া। এই সিরিয়ার মুদ্রার নাম কি? পাউন্ড। সিরিয়ার মুদ্রার নাম কি? পাউন্ড। আমি আবারও বলার চেষ্টা করি। ইউকে, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যের মুদ্রার নাম কি? পাউন্ড। এল হচ্ছে লেবানন, লেবাননের মুদ্রার নাম কি? পাউন্ড। ই হচ্ছে ইজিপ্ট মানে হচ্ছে মিশর, মিশরের মুদ্রার নাম কি? পাউন্ড। যদি প্রশ্ন করা হয় এস মানে সিরিয়া, সিরিয়ার মুদ্রার নাম কি? পাউন্ড। যদি প্রশ্ন করা হয় এই লাস্ট এস মানে কি? লাস্ট এস হচ্ছে সাউথ সুদান। সাউথ সুদান মানে হচ্ছে দক্ষিণ সুদান। তার মানে হচ্ছে এস হচ্ছে সাউথ সুদান, যার বাংলা হচ্ছে দক্ষিণ সুদান, যার মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। তার মানে আপনারা যারা বিশ্বের নবীনতম 195তম দেশ দক্ষিণ সুদানের মুদ্রার নাম পাউন্ড দিয়েছেন, তাদের উত্তর সঠিক। তার মানে আপনারা সবাই কি বুঝতে পারছেন? মনে রাখতে পারবেন? থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। 2011 উত্তর কারেক্ট। কেকের পাউন্ড কিন্তু হবে না, আমি আগেই বলছি পাউন্ড হচ্ছে একটা মুদ্রার নাম। বাংলাদেশের টাকা যেমন একটা মুদ্রা, ওই দেশের পাউন্ড একটা টাকার নাম। বুঝতে পারছেন? আচ্ছা, তো সবাইকে আমি বলি, তো আজকের ক্লাসটি তোমরা যারা এখনো শেয়ার করো নাই, ক্লাসটি একটু শেয়ার করে দাও। তো যেখান থেকে তোমরা ক্লাসে জয়েন হয়েছিল, তো তোমরা আমার, আমি আবার একটু বলার চেষ্টা করছি, নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের অধীনে বিগত সালে যে প্রশ্নগুলো আছে, সকল প্রশ্নের সমাধান আমাদের আছে। প্রতিটি বিষয়ের প্রশ্নের সমাধান, বিশ্লেষণ, নার্সিং পরীক্ষা সিলেবাস অনুযায়ী 10,000 প্রশ্নের সমাধান, বিগত সকল নার্সিং মিডওয়াইফার ভর্তির প্রায় শতভাগ কমন, 5 বিষয়ভিত্তিক প্রশ্নের পাশাপাশি প্রশ্ন মডেল টেস্ট, সাম্প্রতিক তথ্যের সর্বশেষ সংযোজন, বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সাজেশন, সকল বিষয়ই ভাইয়া আজকে আমরা ওইটার মাধ্যমে একটি সামারাইজ করলাম বিভিন্ন পয়েন্ট আকারে। আপনারা যারা আমাদের ক্লাসগুলো করেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। তো আপনারা যারা এখন অ্যাডমিট হবেন, তো আমাদের ওই নাম্বারে যোগাযোগ করবেন। সর্বোচ্চ ফেসিলিটিস আপনারা পাবেন অফলাইন অনলাইন। তো আমরা সব সময় শিক্ষার্থীদের সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করি, যেন একটা স্টুডেন্ট কিভাবে প্রপারলি একটা গাইডেন্সের মাধ্যমে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে কিভাবে একটি ভালো প্রিপারেশনের মাধ্যমে সুন্দর সরকারি নার্সিং কলেজে অন্তর্ভুক্ত হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। তো আপনারা যারা নার্সিং এর প্রিপারেশন নেবেন, মেডিকেলে প্রিপারেশন নিচ্ছেন, পাশাপাশি আপনারা যারা নিয়োগের প্রিপারেশন নিচ্ছেন, সিনিয়র স্টাফ নার্স নিয়োগ থেকে শুরু করে সকল জব, সকল ইউনিভার্সিটি, সকল বিষয় আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের মাধ্যমে অন্তর্ভুক্ত করি। তো আপনারা নার্সিং এ যারা বিগত সময়ের আমাদের সাফল্য সম্পর্কে অবগত, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সব সময় আপনাদেরকে সাপোর্ট দিতে বদ্ধপরিকর। এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে আজকে আমি ক্লাস থেকে চলে যাব, সেটা হচ্ছে আপনাদের যাদের বিশেষ করে
ক্লাসটি কেমন লাগছে তো আমাকে অবশ্যই সেটা একটু বলার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে আবার একটু বলি, সেটা হচ্ছে আজকের ক্লাসটি ছিল খুবই তথ্যবহুল একটি ক্লাস, প্রায় অনেক প্রশ্নের সলভ করেছি আজকের ক্লাসে। তো আপনারা যারা লাস্ট পর্যন্ত ক্লাসে ছিলেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গার্ডিয়ান পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আপনারা যারা নার্স হওয়ার জন্য সামনে অনেক বেশি পরিশ্রম করছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক বেশি শুভকামনা। পাশাপাশি আরেকটি বিষয় একটু বলার চেষ্টা করছি, আপনাদের ক্লাসটি আসলে কেমন লাগছে অবশ্যই আমাকে লাস্টে কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে এটাও কমেন্টসে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও কমেন্টসে জানাবেন। এবং সবাইকে আবারও সামনের ক্লাসের জন্য শুভকামনা জানিয়ে আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারও দেখা হবে নতুন কোনো আলোচনায়, এবং ক্লাসটি সর্বশেষ মুহূর্তে শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।